বিছানায় শয়ন অবস্থায় রয়েছে মাহিম, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেজুতি, মারুফ, রাজু, নাফিস, সবাই কথা বলছে, কিন্তু মাহিম একইভাবে শুয়ে আছে, সে কথা বলছে না। মাহিম কি আর আগের মতো কথা বলা হাঁটাচলা করতে পারবে না? সেটাই তো বুঝতে পারছি না। কম তো ডাক্তার দেখালাম না, কিন্তু তবুও ঠিক হচ্ছে না। আমার মনে হয় ওরে দেশের বাইরে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আমার বাবাকে বলে দেখি। তিনি কি মানবে? না মানে কই যাবে? আমি তাদের একমাত্র মেয়ে, আর মাহিম তাদের জামাই। এখনো কিন্তু হয়নি। হতে সময় লাগবে না। কিন্তু ওর তো সুস্থ হওয়া লাগবে। কি করব? আর কত অপেক্ষা করতে হবে কি জানি। সে যদি নিজের চোখে পানি মুছে বলল, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা সেজুতি, অনেক সময় হলো, এখন আমরা আসি। ঠিক আছে, চল তোদের এগিয়ে দিয়ে আসি। আমি আসি রে মাহিম। মাহিম কোনো উত্তর দিল না। আল্লাহ জানে আর কবে মাহিম ঠিক হবে। চারজন রুম থেকে বেরিয়ে আসলো। মাহিম প্যারালাইজড, কারণ আগের সিজনে গুলিটার তার হার্টের কাছে লেগেছিল, আর কোনোভাবে বেঁচে আছে, কিন্তু হার্টের আঘাত কিছুটা লেগেছিল, হয়তো এর জন্যই কোমায় চলে গেছে। সব দোষ আমার, সেদিন যদি গুলি না করতাম তাহলে হয়তো এটা হতো না। রাজু অপরাধী সুরে বলল, আরে তোর কোনো দোষ নেই, হয়তো কপালে এটাই ছিল। আমি ভাবতেই পারিনি নিয়াম এতদিন আমাদের সাথে থেকে এই সব কাজ করবে, আবার আমাদের মাঝে কাউকে মারতে চাইবে। এইসব ভেবে লাভ নেই, যা আমার হয়েছে। নিয়ামকে পাইছিস? না, কয়েক মাস থেকে গা ঢাকা দিয়ে আছে, অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। ভালো করে খোঁজ, আমরা গেলাম খুঁজতে। ওরা বিদায় নিয়ে চলে গেল। তারা আগের জায়গায় থাকে, আর মাহিম সেজুতি বাসায়। এই অবস্থার পর সেজুতি তাকে নিজের বাসায় নিয়ে আসছে। তিনজন চলে গেলে সেজুতি বাড়ির ভেতরে আসলো, সাথে সাথে রবিউল তাকে ডাকলো। সেজুতি, আর কতদিন তুমি এই ছেলেটারে আমাদের বাসায় রাখবে? তার পরিবারকে খবর দাও আর নিয়ে যেতে বলো। বাবা, মাহিমকে আমি ভালোবাসি, সেটা তো জানো, আর সে সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। সে সুস্থ থাকলে না হয় মেনে নিতাম, তাই বলে ওইভাবে নয়। তাছাড়া আমি তোমার বিয়ে ঠিক করছি। কি? আমাকে না জানিয়ে তুমি আমার বিয়ে ঠিক করেছো? তাছাড়া আমি মাহিমকে ভালোবাসি। কাকে ভালোবাসো? যে সুস্থ হবে কি না সন্দেহ, তার সাথে আমি কখনো মানব না, আর তোমাকে অপেক্ষা করতে দেব না। মা, তুমি কিছু বলো, বাবাকে বোঝাও। আমার কিছু বলার নেই, তোর বাবা যা বলবে সেটাই। তোমরা কেউ আমাকে বুঝলে না, ধুর। সেজুতি রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। তুমি কি করতে চাইছো বলো তো? নিজের মেয়ের বিরুদ্ধে কেন যাচ্ছ? তাছাড়া আর কি করব? ওই গরিব ছেলের সাথে বিয়ে দেবো, তাও যে প্যারালাইজড, আবার তার মা বাবাকে সেটাও জানা। তুমি আরেকটু ভেবে দেখতে। না রেহেনা, আমি যা ভাবার ভেবেছি নিয়েওছি, আর সেটা খুব শীঘ্রই বুঝতে পারবে। এটা বলে রবিউল চলে গেলেন। যা করবে ভেবে চিন্তে করবে। সে যদি নিজের পাশের রুমে, যেখানে মাহিমকে রাখা হয়েছে, সেই রুমে গিয়ে বিছানায় বসে কান্না করতে লাগলো, নিজের চোখের জল ফেলতে লাগলো। মাহিম, তুমি কবে ঠিক হবে? কবে ঠিক হবে আর আমাকে তোমার নিজের করে নিবে? আমি যার পরিবারের এইসব সামলাতে পারছি না, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এতগুলো কথা বলল, কিন্তু মাহিম কোনো উত্তর দিল না, আর পারবে কিনা সন্দেহ। তুমি তো কথা বলতে পারবে না, তবুও তোমার সাথে কথা বলি। আমিও যে পাগল হয়ে যাচ্ছি। মাহিম কি করবে? সে শুধু দেখে যাওয়া ছাড়া কোনো কিছুই করার নেই। মাহিমের নিজের কাছে খারাপ লাগছে, তবুও নিজের কিছু করার ক্ষমতা নেই। নাফিস, তোদের সাথে কি নিয়ামের যোগাযোগ হয়? না রে, বলে তো ভালোই হতো। আমি ভাবতেও পারছি না আমাদের সাথে এমন করবে। আজ ওর জন্য মাহিমের এই অবস্থা। কিন্তু রাজু, তুই যে আন্ডার কভার কমান্ডো, বলিসনি কেন? বন্ধু, কাজটা সিক্রেট, তুই বোঝার চেষ্টা কর। হ্যাঁ বুঝছি, না জানি নাসিফের কখন আসল চেহারা বেরিয়ে আসে।
মানে? এই যে এদের দুইজনের আসল কাজ বেরিয়ে আসছে না। মারুফের কথা শুনে নাফিসের চোখ মুখ শুকিয়ে গেল, কিছু বলার ভাষা নেই তার মুখে। বাইরের কি খবর রানা? ভাই, আপনার বন্ধু একজন সে কোমায় আছে। ও আচ্ছা, আর বাকিদের? ওদের অবস্থা আগের মতোই আছে, আর আপনাকে খুঁজে চলেছে। তাছাড়া আন্ডার কভার কমান্ডো বাহিনী আপনার খোঁজে। বুঝতে পারছি, এই কাজ হয়তো রাজুর আমাকে ধরার জন্য কত কিছু করছে। ভাই, এইভাবে থাকলে তো আমাদের সব কাজ বন্ধ হয়ে যাবে। কিছু একটা করেন। কি করব না করব আমাকে সব ভাবতে হবে। তুই শুধু আমাকে বাইরের ইনফরমেশন দিতে থাকবি, আর মাহিম যেখানে থাকবে সেই জায়গার উপর 24 ঘন্টা নজর রাখবি। ঠিক আছে ভাই। রানা নামের লোকটি চলে গেল, আর নিয়াম নিজেকে বলতে লাগলো, কি করব? একদিকে নিজের প্রতিশোধ আর একদিকে বন্ধুত্ব, কোন দিকে যাব? নাকি ওদের সাথে সব শেয়ার করব? নিজের মনে অনেক চিন্তা করে ড্রিঙ্কস করতে লাগলো। বাংলাদেশ থেকে আর সাপ্লাই আসছে না কেন? দেশের যে আমাদের কাজ করে দেই সে লুকিয়ে আছে। কোন কারণে? তার কাজ সম্পর্কে প্রশাসন জানতে পেরেছে। তাছাড়া অন্য কোনো সমস্যা হয়েছে শুনলাম আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবেই হোক বাংলাদেশ থেকে সাপ্লাইয়ের ব্যবস্থা করো। সুযোগেই এই সব করতে হবে। কিসের সুযোগ বস? আরে গাধা, আন্ডারওয়ার্ল্ডের বাদশা রকস্টার কিং মিসিং অনেক দিন আগে থেকেই, তাই এই সময় সব বেআইনি কাজ করে নিতে হবে। আপনার বুদ্ধি আছে বস, বলতে হচ্ছে বস। বুদ্ধি না থাকলে এমনি এমনি পুরো ইউএস এর কিং হয়নি। একদমই বস। তুই এখন যা, গিয়ে এই কাজগুলো সামলাতে থাক। ওকে। লোকটি চলে গেল, আর জোকার কিং নিজের বুদ্ধিমত্তার কথা মনে করে মুচকি হাসতে লাগলো। রাতের অন্ধকার খারাপ বেআইনি কাজ ঘটে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানে, আর সেটা যদি হয় থাকে দেশের টপ 1 নাম্বার বিশ্ববিদ্যালয়, তাহলে তো কথাই নেই। ভার্সিটিতে কিছু মুখোশধারী লোক ট্রাক থেকে কিছু বস্তা নামাচ্ছে, আর সেটার ইনস্ট্রাকশন দিচ্ছে ভার্সিটির অধ্যক্ষ জিহান। তার কথা মতো সব কাজ হয়ে চলেছে। এই তাড়াতাড়ি কর, আমার হাতে একটু সময়ও নেই, জলদি। এই তো স্যার, কাজ প্রায় শেষের দিকে, আর একটু হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ কর, এমনিতে প্রশাসন সব জানার কাছাকাছি। লোকগুলো ড্রাগস নামিয়ে একটা রুমের মাঝে রাখতে লাগলো, যেখানে যাওয়া আসা করে না। এইসব ঝামেলা আমার একটু ভালো লাগে না। শালা ভিপি ধরা পড়তে গিয়েছিল, এই জন্য তাকে সরিয়ে দিতে হলো, না হলে ওর সাথে আমিও ধরা পড়ে যেতাম। এই কাজের জন্য সবাইকে আমি মারতে পারি। মনে মনে জিন্না খুব হাসলো। বড় অফিসার এসে সামনে দাঁড়িয়ে আছে। রাজু আর সেজুতি বলল, কীভাবে পারলে তোমরা এমন একটা ক্রিমিনালকে ছেড়ে দিতে? স্যার, আপনি তো সব জানেন। আমি সব জানি, কিন্তু তোমাদের সামনে কীভাবে কেউ একজন এসে মেরে দিল? স্যার, জায়গাটা অন্ধকার ছিল, তাই বুঝতে পারিনি। পরের কেসটা দেখো, রকস্টারকে খুঁজে বের করো। স্যার, কিন্তু আমরা তাকে তো খুঁজবো কি করে? তাকে তো কখনো দেখাই যায়নি। তাকে খোঁজার একটা রাস্তা, আর সেটা হলো তার মুখের ভিতর সবসময় একটা কাঠি থাকে, আর ফিনিক্সের ট্যাটু। ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আর আগের ব্যক্তিকে খুঁজে বের করো। ঠিক আছে স্যার, দুইজন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তারপর দুইজন আবার সেই অফিস থেকে চলে আসলো। রাজু, কিভাবে কি করবি? আমার মাথায় তো কিছুই আসছে না। আমারও একই অবস্থা, কি করব মাথায় আসছে না। চল বাসায় যাই, তারপর দেখা যাবে। দুজন নিজের বাসায় ফিরল। শাহিন, আমি চাই তুই দেশের বড় বড় মল বোমা সেট করবি, আর জনবহুল জায়গায় আতঙ্ক ছড়িয়ে দিবি। কিন্তু বস, এটা করলে তো দেশের অনেক ক্ষতি হবে। আমি তো সেটাই চাই। উপর থেকে খবর আসছে আতঙ্ক ছড়ানোর জন্য, আর আতঙ্কে একটি নাম থাকবে, সেটা হলো জন্ডো কিং। ঠিক আছে বস, আজ থেকে কাজ শুরু করে দিচ্ছি আমি। আজ থেকে দেশে চলবে হত্যাকাণ্ড, কেউ শান্তিতে থাকতে পারবে না। এইভাবে অজানা লোকটি হাসতে লাগলো।
সে যদি মাহিমকে খাওয়া দাওয়া করিয়ে ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে চলে গেল আর কেস নিয়ে কাজ করতে লাগলো, সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলো। রাত 9টা। ঢাকায় বিখ্যাত সব থেকে বড় শপিং মল, চারপাশে প্রচুর লোকজন নিজের পণ্য কিনছে। এদের মাঝে বিশেষ করে সাদা পোশাকের লোক একটা বেশি চোখে পড়ছে, কিন্তু সবাই স্বাভাবিক আছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, কিছু সময় পর আবার চলে আসলো, কিন্তু বিদ্যুৎ আসার পর সবাই অন্য কিছু দেখতে যাবে, সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লো। সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। কেউ চেঁচামেচি করবি না, আর কেউ যদি দৌড়াদৌড়ি করিস তাহলে এখানে জানে মেরে দিব। এটা বলে ফায়ার করলো। সাথে সাথে সবাই চিৎকার করে কানে হাত দিয়ে বসে পড়লো। সাদা কালারের পোশাক পরেছিল তারা সবাইকে এক জায়গায় করলো। তারপর কেউ কেউ চারপাশে বোম সেট করতে লাগলো। এটা দেখে সবাই চিৎকার করতে লাগলো। এই তোদের বলছি না চিৎকার করবি না, তাও চিৎকার করছিস, মরার খুব শখ। এমন থ্রেট শুনে সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেল। ছোট থেকে বড় সবাই চুপ মেরে বসে আছে। কিছু সময় পর ব্ল্যাক হুডি পরিহিত একজন আসলো, যাকে দেখে সবাই নিজের জায়গায় সাইড হয়ে দাঁড়ালো। হ্যালো গাইস, আশা করি খুব ভালো আছেন। এবার যে আসছে তার মুখ খুবই ভয়ঙ্কর ধরনের মাস্ক পরে আছে, ভৌতিক মাস্কের থেকেও ভয়ঙ্কর। একদম ভয় পাবেন না, আমি হলাম MK। এর নাম শোনা মাত্র সবাই হাসি মুখে ফুটে উঠল, কারণ কিছু মাস আগেও এই নামের একজন সব গরিবদের টাকা দিয়ে সাহায্য করেছে। স্যার দেখেন, এরা আমাদের আটকে রেখেছেন, প্লিজ আমাদের বাঁচান। তোমাদের কিছুই হবে না, আমি শুধু আমার কাজ করে চলে যাব, তত সময় সবাই চুপ। এমকের কথা শুনে সবাই চুপ হয়ে গেল, আর কথা বলল না। ওই সব কমপ্লিট হয়েছে? জি বস, সব ঠিক আছে, আর চারপাশে আমাদের লোক সেট করা আছে। ঠিক আছে, তাহলে ফোন করার ব্যবস্থা করো। ঠিক আছে বস। এমকে এর কথা শুনে তার লোক একটা নাম্বারে ফোন দিল। কিছু সময় পর রিসিভ হলো। বস, কোন ফোন রিসিভ করেছে? এমকে তার লোকের হাত থেকে ফোন নিয়ে নিজের কানে কাছে ধরলো। হ্যালো স্যার, কেমন আছেন? কে তুমি, আর এত রাতে ফোন করে এইসব জিজ্ঞেস করার সাহস কোথায় পাও? আরামের ঘুম বাদ দিন, তাড়াতাড়ি উঠে পড়ুন আর হোম মিনিস্টারের সাথে কথা বলান। তোর কথা কেন শুনতে যাব? হি, এখন আমাকে চিনতে পারেননি? আমি হলাম MK। আপনি? এই নাম শুনে কমান্ডো হেড তুতলাতে লাগলো। এত তুতলাতে হবে না, যেটা বলছি তাড়াতাড়ি করো, না হলে এই মলের সব লোককে উপরে পাঠিয়ে দেব। মানে? হি, যেটা বলছি তাড়াতাড়ি করো। ঠিক আছে। এমকে ফোন কেটে দিয়ে শীষ বাজাতে লাগলো। সে যদি কাজ করছিল, তখনই তার বড় স্যারের ফোন আসলো। সাথে সাথেই ফোন রিসিভ করলো। হ্যালো স্যার। তুমি তাড়াতাড়ি এই মোড়ে যাও, সেটা হাইজ্যাক হয়েছে, সাথে রাজুকে জানিয়ে দিও, স্পেশাল ফোর্স নিয়ে। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। সে যদি ফোন কেটে ল্যাপটপ রেখে রুম থেকে বেরিয়ে গেল। কিছু একটা মনে করে মাহিমের রুমের দরজা খুলতে গেল, তারপর আবার কিছু ভেবে তাড়াতাড়ি দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে চলে গেল। কি রে রাজু, এত রাতে কোথায় যাচ্ছিস? আর বলিস না দোস্ত, ঢাকার বড় মল এমকে ইজ ব্যাক করেছে, তাই সেখানে যাচ্ছি। আমরাও যাব তোর সাথে। না, তোদের যেতে হবে না, এমকে খুব ভয়ঙ্কর, তোদের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে দেখলি না, এর আগে ট্রেনে হাইজ্যাক করি, কাউকে কিছু বলেনি, এবারও তাই হবে। সে রকস্টার, আর রকস্টারের ভালো মন্দ নেই, তাই তোদের যেতে হবে না। নাফিস, জোর করিস না, রাজু যেটা বলছে সেটা কর। এই দেখ মারুফ রাজি হয়েছে, বুঝেছ? আর তুই বুঝিস নি? ঠিক আছে যা, আমরা যাচ্ছি না, সাবধানে থাকিস। আর আমার মনে হয় না তুই MK-কে ধরতে পারবি। সেটা সময় বলে দিবে। এটা বলে রাজু নিজের ম্যাচ থেকে বেরিয়ে গেল, আর মারুফ নাফিস নিজের মাঝে কথা বলতে লাগলো। রাজুর পেশা নিয়ে শুধু তারা দুজনেই কোনো কাজ পেল না ভালো। যে যাই হোক, তারা দুজন টিভি খুলে বসলো, যদি কিছু খবর দেখায় তারপর
বেশ কিছু সময় পর সেখানে রাজু আর সেজুতে এসে পৌঁছালো, সাথে অনেকগুলো আর্ম ফোর্স মলের চারপাশ থেকে ঘিরে ধরল। আস্তে আস্তে ভেতরের দিকে যেতে লাগলো। দরজার কাছে এসে হাত রাখতে ছোট্ট একটা ব্লাস্ট হলো, সাথে সাথেই সবাই পিছিয়ে গেল। সবাই সাবধান, মলের চারপাশে বোমা সেট করা আছে। তাহলে আমরা সামনে এগোবো কিভাবে? ভাবতে দে, কি করা যাবে দেখছি। রাজু চারপাশে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো। রাজুর বড় সাইজ সৈকত দ্রুত রাষ্ট্রপতি বাড়ির সামনে আসলো। গাড়ি থেকে নেমে দ্রুত গেট দিয়ে প্রবেশ করলো, কিন্তু সিকিউরিটি তাকে দাঁড় করালো। স্যার, আপনি এত রাতে এখানে কেন? স্যারের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। স্যার, এখন ঘুম, তাই আপনি কাল আসুন। দেখো, খুব বিপদ, আর সেখানে স্যারের দরকার। দেখুন স্যার, আপনি আমাদের কথা না শুনলে অ্যাকশন নেব। সিকিউরিটিদের কথা শুনে সৈকত রেগে গেল আর নিজেকে বন্দুক বের করে একজনের মাথায় ধরল। বেশি বাড়াবাড়ি করিস তো একে শেষ করে দেব। ঠিক আছে, আমরা কিছু করছি না। গুড, চুপ করে দাঁড়িয়ে থাকবি। সৈকত সাহেব দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আর স্যার স্যার করে ডাকতে লাগলো। সকল সার্ভেন্ট বেরিয়ে আসলো। কি হলো, আপনি এত রাতে এখানে? তোমার স্যার আসলে বুঝতে পারবি। সৈকতের ডাকাডাকির ফলে রাষ্ট্রপতি জেগে গেল। নিজের চশমা পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। এটা কেমন কাজ সৈকত, এই রাতের বেলা এসে চিল্লাচিল্লি করছো? সরি স্যার, কিন্তু খুব বিপদে পড়ে আপনার কাছে আসা। সৈকত বন্দুক নিজের কোমরে গুজে রাখলো। হয়েছে যে আমার বাড়িতে চলে আসছো, আমার পুরো পরিবার ঘুম নষ্ট করছো। স্যার, রকস্টার এমকে বড় সিটি মল হাইজ্যাক করেছে। তো ফোর্স নিয়ে গিয়ে উদ্ধার করো। স্যার, সেখানে অনেক লোক আছে, কিছু করতে গেলে বিপদ। আর আপনি কি জানেন না এমকে কতটা ভয়ঙ্কর? ঠিক আছে, বুঝলাম, তো কি করতে হবে? এমকে আপনার সাথে কথা বলবেন, তাই যদি আপনি... ঠিক আছে, দাও। সৈকত নিজের ফোন বের করে এমকে ফোন দিয়ে রাষ্ট্রপতির হাতে ফোন ধরিয়ে দিল। এমকে নিজের মুখের মাস্ক খুলে ফেললো। বেরিয়ে আসলো অন্য রকমের মুখ, যেটা অর্ধেক মুখ কালো অর্ধেক মুখ লাল, দেখতে ভৌতিক লাগছে। এমকে নিজের মুখ খুললো, সাথে সাথে ছোট্ট একটা কাঠি বেরিয়ে আসলো। কিছু সময় নড়াচড়া করে সেটি ফেলে দিল। এক কাপ স্পেশাল কফির ব্যবস্থা করো। জি ভাই। এমকে কথা শুনে তার এক লোক কফি নিয়ে এসে দিল। এমকে চেয়ারের উপর আয়েশ করে বসে কফি খেতে লাগলো। কিছু সময় পর একজন এসে এমকের কাছে ফোন দিল। ভাই, সৈকত সাহেবের ফোন। আচ্ছা দে। এমকে ফোন নিয়ে নিজের কানের কাছে ধরে কফিতে চুমুক দিল। হ্যালো এমকে। কেমন আছেন স্যার? ভালো। আমার সাথে যোগাযোগ করার কারণ কি? অনেক গুরুত্বপূর্ণ কাজ। কি তাড়াতাড়ি বলো, আর কারোর যেন ক্ষতি না হয়। হিহি, কত সময় থাকবে ঠিক নেই। যদি না কি? আপনি আমার ইচ্ছে পূরণ করেন। কি চাও তুমি? টাকা। টাকা সব। কত টাকা লাগবে? এই তো মনের মতো কথা বলছেন, 1000 কোটি টাকা। কি? এমকের কথা শুনে রাষ্ট্রপতি যেন আকাশ থেকে পড়লো। সৈকত বুঝলো এমকে কিছু একটা আবদার করছে। স্যার, সে যেটা বলেছে রাজি হয়ে যান, অনেক মানুষ তার জিম্মিতে আছে। ঠিক আছে এমকে, তোমার কাছে কিভাবে টাকা পাঠাবো? বলছি, খুব তাড়াতাড়ি আপনার কাছে অ্যাকাউন্ট নাম্বার যাবে, সেটাই ট্রান্সফার করুন। এমকের কথা শুনে রাষ্ট্রপতি তো তার ম্যানেজারকে বলে তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিল। সব টাকা ট্রান্সফার করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ, আমাকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না, তাহলে পস্তাতে হবে, কারণ আই অ্যাম রক স্টার। ঠিক আছে। আর হ্যাঁ, টাকা নিয়ে চিন্তা করবেন না, এই টাকাগুলো যাদের তাদের কাছে চলে যাবে। মানে? হিহি, অবুঝ। সৈকত স্যারকে ফোন দিন। এমকের কথা শুনে রাষ্ট্রপতি নিজের হাত থেকে ফোন সৈকতের কাছে দিল আর নিজে মাথায় হাত দিয়ে বসে পড়ল। অনেক কষ্টে জমানোর টাকা এত সহজে কেউ হাতে নেবে বুঝতেই পারেনি। হ্যাঁ এমকে বলো। বাইরে তো দেখছি আপনার অনেক অফিসার, আপনার কি মনে হয় তারা আমাকে ধরতে পারবে? চেষ্টা করতে ক্ষতি কি? হিহি, ওকে চেষ্টা করতে থাকুন, এখন আমি রাখছি। লোকগুলোর
আমার না যাওয়া পর্যন্ত কিছু করলে লাশ ফেলিয়ে দিব। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এমকে ফোন কেটে দিল আর সৈকত সাহেব রাজুর কাছে ফোন দিল যাতে না কোনো সমস্যা হয়। হ্যালো স্যার, বলুন। এমকে না যাওয়া পর্যন্ত কিছু করবে না। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যেটা বললাম সেটা করো। ঠিক আছে স্যার। রাজু ফোন রেখে রাগে গজগজ করতে লাগলো। কি হয়েছে, এমন করছিস কেন? স্যার অ্যাকশন নিতে নিষেধ করেছে। ও আচ্ছা, ভালো বলছে, না হলে এমনিতেও আমরা ভেতরে ঢুকতে পারতাম না। প্রত্যেকবার বেঁচে যাবে আর টাকা হাতিয়ে নিয়ে চলে যাবে। তো তুই কি আমার টিমে নাকি এমকের? আরে না, তোরই। এটা বলেই সে যদি চুপ হয়ে গেল আর রাজু কিছু ভাবতে লাগলো। বস, সব টাকা চলে আসছে। ঠিক আছে, আমি তোমার কাছে যে অ্যাকাউন্টগুলো দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে সমান পরিমাণ ট্রান্সফার করে দিও। ঠিক আছে বস। এমকে কথা শুনে টাকাগুলো অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে লাগলো। কিছু সময়ের মাঝে সব হয়ে গেল। এমকে নিজের মুখে মাস্ক পরে টপ ফ্লোরে চলে গেল আর তার লোকেরা আগের চারপাশের ধোঁয়া ছড়িয়ে দিল। ধোঁয়ার মাঝে সবাই এক হয়ে গেল, কেউ বুঝতে পারলো না। এমকে টপ ফ্লোরে গিয়ে নিচে তাকিয়ে দেখলো রাজু আর তার টিম দাঁড়িয়ে আছে। এটা দেখে সে মুচকি হাসলো আর নিজের হেলিকপ্টারে করে চলে গেল। রাজু ওই হেলিকপ্টার করে হয়তো এমকে চলে গেছে। আমারও তাই মনে হচ্ছে। সিট আজও মিস হয়ে গেল। তুই তো জানিস তাকে ধরা ছোঁয়ার বাইরে, তবুও। দেখ, তুই এমকে নিয়ে কথা বলিস না। আচ্ছা, এখন ভেতরে চল। সে যদি এই কথা বলে যেই ভিতরে যেতে যাবে তখনই চারপাশে বোম ব্লাস্ট হলো। সাথে সাথে ভেতর থেকে চিল্লিয়ে সবাই দৌড়ে বাইরে চলে আসতে লাগলো। রাজু সে যদি থামাতে চাইলেও পারছে না, কারণ এদের মাঝেও এমকে লোক ছিল। বোম ব্লাস্টের ধোঁয়া সরে গেলে রাজুরা খেয়াল করলো কোনো ক্ষতি হয়নি তেমন। দেখেছিস, ধোঁয়া ছেড়ে কিছুই ছিল না। দেখলাম তো, বোকা বানিয়ে চলে গেল। সবাই আরও কিছু তদন্ত করে চারপাশে ভালো করে দেখে সেই স্থান ত্যাগ করলো। তারপর সে যদি নিজের বাসায় ফিরে সবার আগে মাহিমের রুমে আসলো। লাইট জ্বালিয়ে দেখলো যেখানে শুয়ে দিয়ে গিয়েছিল তেমনই আছে। সে যদি গিয়ে মাহিমের কাছে বসলো। তোমার এই অবস্থার কতদিন দেখতে হবে? আমার যা সহ্য হয় না। কবে তুমি আমাকে বাহুতে আবদ্ধ করে নিবে? সে যদি আরও কিছু সময় কথা বলে নিজের রুমে চলে গেল। রাজু বাসায় ফিরে দেখলো মারুফ আর নিয়াম এখনো না ঘুমিয়ে জেগে আছে। কিরে, তোরা এখনো ঘুমাসনি? কিভাবে ঘুমায়? তুই কাজে বাইরে গেছিস? হ্যাঁ, এই জন্য কি আমাদের ঘুম হবে বল? সত্যি তোদের মতো বন্ধু পাওয়ার ভাগ্যের ব্যাপার। আচ্ছা, সমস্যা কি? সাবধান হয়েছে। আর সাবধান, আজও 1000 কোটি টাকা নিয়ে গেল। আর তোর কিছু করতে পারিসনি, তাই তো? ভিতরে তো যেতে পারিনি, তো কিছু করব কি করে? তুই বুঝতে চাস না, তুই যে যাকে ধরতে চাইছস সে হলো আন্ডারওয়ার্ল্ডে রকিস্টার এমকে। সে কখন কীভাবে থাকবে তুই জানবি কিভাবে? তুই এত কিছু জানলি কিভাবে? এবার নাফিস কি বলবে বুঝতে পারলো না। নাফিসকে চুপ থাকা দেখে মারুফ বলল, কিরে বল, তুই জানলি কেমনে? আরে কিছুদিন আগে যে ম্যাগাজিন বের হয়েছিল, আমি সেটা থেকে পড়ে জানতে পারছি। ও আচ্ছা, শালা এটা বলতে এত সময় লাগে? আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড় সবাই। পরের দিন সকালে 4 জন ভার্সিটিতে বসে আছে। তখনই সেখানে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে সে যদি হয়তো রেগে গেল। তুই এখানে এসেছিস অপমান হতে? না গো বেবি, অপমান হতে না, তোমার সাথে দেখা করতে আসলাম। তা কতদিন এইভাবে দূরে থাকবে? আমার কাছেই বা কবে ছিলাম না, কিন্তু হতে কত সময়? জীবনেও না। সে যদি রেডি থেকো, কারণ তোমার আর আমার বিয়ে খুব তাড়াতাড়ি হবে। সে যদি মাহিমকে ভালোবাসি। তোমার বন্ধু যে কিনা প্যারালাইজ, সে যেমনি হোক আমি তারে ভালোবাসি এবং বিয়ে করলে তাকেই করব। আচ্ছা, সে দেখা যাবে। এখন আসি, অনেক কাজ আছে। তুই আসলেই কি আর গেলেই কি? মাই ফুট। সে যদি রেগে বলল, কিন্তু আবির মুচকি হেসে সেখান থেকে চলে গেল। আবির কিন্তু একটু বেশি করছি। করে দে, বেশি উঠলে ছেড়ে দিবি।
আচ্ছা, অনেকদিন পর ভার্সিটিতে আসলাম, চল কয়েকটা ক্লাস করি। চল। তারপর চারজন ক্লাসে গেল। মগবাজারে কিছু অপরিচিত লোকের মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে। লেখকের কাছে তাদের মতিগতি খুব একটা ভালো লাগছে না। তাদের হাতে সুটকেস ব্যাগ, না জানি সেই ব্যাগে কি আছে। কিছু সময় ঘোরাঘুরি করার পর সবাই আস্তে আস্তে সবার চোখের আড়ালে ভিন্ন ভিন্ন জায়গায় ব্যাগ রেখে চলে গেল। এই মগবাজারের অগণিত লোকের আনাগোনা, নিজের বাজার করতে ব্যস্ত, তাছাড়া অনেক অন্য অন্য কাজও করছে। 1 ঘন্টা পর কয়েকটা ব্লাস্ট হলো। সাথে সাথে চারপাশে মানুষের আত্মচিৎকার শোনা গেল। মানুষের আহাজারি, মানুষের দেহ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। বোম ব্লাস্টের পুরো মগবাজার সহ ঢাকা সিটি কেঁপে উঠেছে। মগবাজার দাউ দাউ করে জ্বলছে। আশেপাশে যারা ছিল তারা এইখানে এসে আগুন নেভাতে চেষ্টা করলো, কিন্তু প্রচণ্ড আগুনের জন্য ব্যর্থ হলো। কিছু সময় পর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে ভরে গেল। তারা আগুন নেভাতে শুরু করলো। কিছু সময় পর অ্যাম্বুলেন্স এসে পড়লো। আহত লোকদের হসপিটালে নিয়ে যাচ্ছে। কারো হাত কারো পা হারিয়েছে, তাছাড়া অনেক মারা গেছে। আর না মরলেও আগুনে চোটে অবস্থা শেষ। ব্রেকিং নিউজ চলছে সব চ্যানেলে, একটাই, আর সেটা হলো মগবাজারে বোম ব্লাস্ট। কে বা কারা করেছে সেটা এখনও জানা যায়নি, তবে ধারণা করেছে সবাই কোনো জঙ্গি সংগঠন এটা করেছে। টিভির সামনে বসে একই খবর দেখাচ্ছিল রবিউল চৌধুরী আর সেজুতি। দেখেছো বাবা আজকাল দেশে কি অবস্থা? রে, সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারছে না। বাবা তুমি সাধারণ মানুষদের নিয়ে কবে থেকে চিন্তা করছো? হঠাৎ এটা বলার কারণ? কেননা আমার মাহিম গরিব, খ্যাত বলে তাকে মেনে নিতে কষ্ট হচ্ছে। তুমি অন্যজনের সাথে আমার বিয়ে ঠিক করছো, যাকে কিনা আমি ঘৃণা করি। দেখ সেজুতি, তুই ভুল বুঝছিস। সে ঠিক হবে কিনা জানা নেই, তার জন্য কি তুই আজীবন অপেক্ষা করবি? দরকার হলে তাই করব, তবুও আমি আবিরকে বিয়ে করতে পারবো না। সেটা সময় হলেই দেখা যাবে। তোমার সাথে যে কেন কথা বলছি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব বাবা। শেষ পর্যন্ত আমার কাছে ফিরে আসা লাগবে মামনি। বাবা তুমি তোমার মেয়েকে আগের মতো মনে করো না, সে আর আগের মতো নেই। তাই নাকি? কি পরিবর্তন হয়েছে শুনি? সেটা সময় হলেই দেখা যাবে। বস আপনার প্রথম তো এক জায়গায় ব্লাস্ট করিয়েছি আমি। খবর দেখলাম। শুধু এক জায়গায় করলে হবে না, আরও জায়গায় করতে হবে। জি বস, আপনার কথা মতো সব হবে, কিন্তু টাকা? সেটা নিয়ে চিন্তা করিস না, এই জান্ডু তোদের টাকা দিয়ে ভরিয়ে দিবে। তোরা শুধু কাজগুলো ঠিক করে কর। ঠিক আছে বস। আর হ্যাঁ, সাবধানে করিস, কেউ যেন ধরতে না পারে আমাদের প্ল্যান চেঞ্জ, মনে আছে তো? ঠিক আছে বস, একদম বস, আমরা সব ধ্বংস করব। একদম। সব দোষ হবে রকস্টার এমকে এর। এইভাবে তারা বিভিন্ন কথা বলতে লাগলো, কিভাবে কি করবে সব প্ল্যান করতে লাগলো। ভাই আজকে খবরটা দেখছেন? রানা দেখলাম। বস আমার মনে হয় এই কাজটি এমকে করেছে। এটা মনে হবার কারণ? দেখলেন না বস, পরপর 2 বার কি করলো? 2 বার টাকা নিয়েছে, কিন্তু কারো ক্ষতি করেনি, তাই মনে হয় না এটা সে করবে। বস আপনার কি কারো প্রতি সন্দেহ হয়? সন্দেহ তো আছেই। তুমি এখন যাও আর আমাকে আপডেট দিতে থাকো। ঠিক আছে। রানা রুম থেকে চলে গেল আর নিয়াম নিজে নিজে বলতে লাগলো, সন্দেহ তো আমার জোকার কিং তোর উপর হচ্ছে। নিশ্চিত তুই আমাকে দিয়ে কাজ করাতে পারছিস না, এই জন্য হয়তো অন্য কাউকে দিয়ে এইসব করাস, আর সেই দোষ এমকের উপরে দিস। খুব ভালো, আমিও দেখব তুই কত কিছু করতে পারিস। তোর মৃত্যু আমার হাতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। নিয়াম কিছু সময় প্রাণ খুলে হাসলো, তারপর কিছু একটা ভাবতে লাগলো। সময়ের গতিতে সব কিছু বদলে যেতে থাকে, সেটা হোক কোনো সমাজ, রাষ্ট্র অথবা মানুষ। সবসময় কোনো কিছু এক থাকে না। স্বার্থের দুনিয়ায় সব কিছুই পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। রাজু নিজের ল্যাপটপে সেদিনের মলের ভিডিও দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে, যদি কোনো ক্লু পায় এর জন্য। কি দেখছিস এত মন দিয়ে? মারুফ বাইরে থেকে আস্তে আস্তে উক্ত কথাটি বলল। তেমন কিছু না, একটু সেদিনের ভিডিও দেখছিলাম।
মারুফ ল্যাপটপের সামনে আসলো। ও আচ্ছা, তো কিছু খুঁজে পেলি? না রে, এখনও খুঁজে পাইনি। আমার মনে হয় না পাবি। তবুও খুঁজতে সমস্যা কি? সেটা অবশ্য ঠিক। এটা বলে রাজু আবার ভিডিও দেখায় মন দিল। রাজু আর মারুফ দেখলো কিছু লোক বন্দুক বের করে সবাইকে ঘিরে ফেললো। তারপর কিছু সময় পর হুড়ি পরিহিত একজন আসলো, ফোনে কিছু কথা বলল। এই তো মাস্ক পরে আছে, এমনি সব বাই, তো চিনবি কিভাবে? আগে কুল পাই, তারপর চিনে নিব। হঠাৎ ছেলেটা নিজের মাস্ক খুলে ফেললো। রাজু ভাবছিল যে এইবার এমকে এর মুখে দেখতে পারবে, কিন্তু না, তার মুখ মোটা রং করা অন্য রকমের। এমকে নিজের মুখ থেকে লাঠি বের করে কফি খেতে লাগলো। তখনই কাউকে কি যেন ইশারা করলো, সাথে সাথে ক্যামেরা ঝিরঝির করা শুরু করলো। এটা কি হলো রাজু? আর কি কোনো ক্যামেরা হ্যাক হয়েছিল? ও আচ্ছা, মুখ থেকে লাঠি বের করা ছাড়া তো দেখলাম না। দুঃশালা। আমার মনে হয় না আর কিছু পাবে। নাফিস ফ্রেশ হয়ে এসে বলল, তোরাই কইছে। হ্যাঁ, সে কখন থেকে তো দেখেই যাচ্ছিস, কয়েকবার দেখলি কিছুই পেলি না। তার থেকে বরং তুই মগবাজারের ঘটনা তদন্ত করতে পারিস। ওই কেস আমাকে দেয়নি। ও আচ্ছা। 3 বন্ধু মিলে রাতের ডিনার করলো আর বিভিন্ন গল্প করতে লাগলো। ইউএসএ সবচেয়ে বড় মাফিয়া কিং হলো জোকার কিং। তার উপর আজ পর্যন্ত কেউ কথা বলতে পারেনি। খারাপের খারাপ যদি কেউ থেকে থাকে, আর সেটা হলো ওই জোকার কিং। তার আসল পরিচয় কি সেটা আজ পর্যন্ত কেউ জানে না। তার খারাপ কাজের জন্য সবাই তাকে এক নামে চিনে, জোকার কিং। বড় হলরুমে বসে আছে জোকার কিং, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার কিছু বিশ্বস্ত লোক। হায়দার, ড্রাগ সাপ্লাই কি ভালো মতো হচ্ছে? উত্তরে হায়দার বলল, জি বাস, খুব ভালো করে হচ্ছে। আমাদের এই নতুন ড্রাগ সব দেশে ছড়িয়ে গিয়েছে, খুব চলছে বাস। আর বাংলাদেশে তো আরও বেশি, 20% সেই দেশে যায়। বাহ, এটা খুব ভালো খবর। শাহিন, অস্ত্র পাচারের কি খবর বলো? বস একদম জাক্কাস, আপনার আদেশ মতো সব কিছু হচ্ছে। শাহিন, নারী পাচারের দিকে কি খবর? বস এটা খুব ভালো, কিন্তু বাংলাদেশের থেকে সব কিছু কম আসছে, এমনকি আমাদের লোক কম হয়ে গেছে। এই এক সমস্যা কতদিন ধরে দেখব, এর সমাধান হচ্ছে না কেন? বস বাংলাদেশের কিং নিয়ম আমাদের আর কাজ করছে না, সে লুকিয়ে আছে। সেটা তো অনেক আগে শুনলাম। সব কাজের দায়িত্ব আবির নামের ছেলেটির হাতে দাও। ঠিক আছে বস, আপনার কোথায় রইল। আর হ্যাঁ, সবাইকে বলে রাখছি, কাজের যেন কোনো গাফিলতি না হয়। ওকে বস। সবাই একসাথে বলল, শাহিন, সামনের মাসে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু বস এই সময়ে? এখনই সময়, যেটা বলছি সেটা করো। অনেকদিন নিচের দেশে যাওয়া হয়নি। একটু ঘুরে আসি আর অবস্থা বুঝে আসি। ঠিক আছে। সবাই এক এক করে চলে গেল, আর জোকার কিং ভাবতে লাগলো অন্য কিছু। আজ সে যদি রেডি হয়ে বাড়ি থেকে যাবার পরপরই সেই বাড়িতে আবির প্রবেশ করলো। আবির আসবে বলে রবিউল ইসলাম বাড়িতে ছিল, তার জন্য অপেক্ষা করতেছিল। রবিউল ইসলাম সোফায় বসেছিল। আবির এসে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো। চলে আসছো আবির, বসো এখানে। জি আঙ্কেল। তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আন্টি কই? তাকে তো দেখছি না। তোমার আন্টি তোমার জন্য একটু নাস্তা তৈরি করছে। এটা কি দরকার ছিল? তুমি আজ প্রথম আমাদের বাসায় আসছো, তাই সে যদি কোথায়? তুমি আসার একটু আগে বেরিয়ে গেল। ও আচ্ছা। একটু পর সেজুদের আম্মু খাবার টেবিলে খাবার সাজিয়ে নিয়ে আসলো কাজের লোকের সাথে। বাবা, একটু টেবিলে এসে নাস্তা করে নাও। আন্টি, আমি সকালে নাস্তা করেছি। সেটা শুনছি না, আসতে বলছি আসো। আঙ্কেল, আপনিও আসুন। আরে বাবা, আমরা খাইছি। তবুও শুনছিলাম, যাবেন একটাই শেষ কথা। আবিরের কথা শুনে রবিউল ইসলাম হাসলো। তারপর উঠে দুজনে একসাথে চেয়ারে বসলো। রেহানা বেগম আবিরকে খাবার দিতে লাগলো। আন্টি, আপনাদের বাসায় নাকি সেজুতে একটা ছেলেকে নিয়ে এসে রাখছে? আবিরের কথা শুনে সেজুতির আম্মু কিছু বলল না, শুধু নিজের স্বামীর দিকে তাকালো। সেটা দেখে রবিউল বলল,
হ্যাঁ, কবে থেকে একটা ছেলেকে বাসায় নিয়ে আসছে, এসে রাখছে ঠিক নেই, তার সব খরচ বহন করছে, আবার নিজেই সেবা করছে। আপনার তাকে হাসপাতালে বা তার পরিবারের খোঁজ করে রেখে আসবেন। সেটা সেজুতিকে কতবার বলছে, কিন্তু একবারও শোনে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আন্টি, আপনার রান্না কিন্তু অনেক টেস্ট। হ্যাঁ বেশ, তোমার আন্টির রান্না খুব টেস্ট। তারপর দুজন একটু খাওয়া দাওয়া করলো। সেজুতির আম্মু সব গুছিয়ে রাখলো। আঙ্কেলকে যদি মনে না করেন তাহলে আমি ওই ছেলের সাথে একটু কথা বলতে চাই, মানে তার সাথে দেখা করতে চাই, দেখি কে সে। ঠিক আছে, চলো তার রুমে নিয়ে যাচ্ছি। রবিউল ইসলাম আবিরকে মাহিমের রুমের সামনে নিয়ে আসলো। একজন নার্স ছিল, তাকে চলে যেতে বলল। এই রুমে আছে, তুমি দেখা করো কি অবস্থা। আমার তার মুখটা দেখতেও ঘৃণা হয়, আর কিছু নাই বললাম। কথাগুলো বলে রবিউল চলে গেল। আবির মুচকে এসে রুমের মাঝে প্রবেশ করলো। আবির দেখলো মাহিম কোনো নড়াচড়া করছে না, শুধু তাকিয়ে আছে। হ্যালো ব্রো, কেমন আছো? এটা কিন্তু ঠিক না, তুমি এমন হবু বয়স বাসায় পড়ে রয়েছে, তুমি করে এই বাসা থেকে যাবে বলো তো? আরে আমার তো মনে হয় নেই, তোমার কথা বলতে পারিস না, শুধু শুনতে ছাড়া। আহারে কি ভাগ্য, নিজের বন্ধুর হাতে গুলি খেয়ে এমন খুব আরামে শুয়েছিস। খুব ভালো। আবির একটু থেমে আবার বলা শুরু করলো। তোর খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করব, তোর জন্য আমার সে যদি আমার সাথে কথা বলে না, আমার ভালোবাসা তোর আগে কোনোরকম বিয়ে টিয়ে করি, তারপর তোর ব্যবস্থা করছি। এটা বলে আবির ডেভিল হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর মাহিম শুনেও কিছু বলতে পারলো না। যেভাবেই হোক ওরে খুঁজে বের কর, না হলে ও আরো ক্ষতি করবে। এই এমকে হাত থেকে কেউ বাঁচেনি আর বাঁচবে না। দেশে কি ঘটে চলেছে বলা মুশকিল। একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে, এতে মরছে মানুষ। সরকার কোনো সমস্যার সমাধান উপায় পাচ্ছে না। আজ সকালে সবাই নিজেদের কাজে ছুটে চলেছিল। ঢাকা বড় বাজারে, যেখানে প্রতিদিন সকালে হাজার হাজার লোক নিজেদের বাজার করতে আসে, সেখানে আজ কয়েকটি বোম ব্লাস্ট হয়েছে। এতে হাজার হাজার লোক মারা গেছে। বাজারের আশেপাশে আগুন জ্বলছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যস্ত, আর অ্যাম্বুলেন্সে করে লাশ আর আহতদের নিয়ে যাচ্ছে। পুরো ঢাকা শহর হাহাকার। অনেকেই নিজেদের প্রিয়জনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে। পুলিশ হেডকোয়ার্টারে বড় বড় মাপের পুলিশ অফিসার বসে আছে, আর তাদের সামনে বসে আছে ডিআইজি। তোমরা কিভাবে কাজ করছো? তোমাদের চোখের আড়ালে দেশে কি ঘটে চলেছে? স্যার, এটা কখন কিভাবে করেছে জঙ্গিরা আমরা কেউই বুঝতে পারছি না। দরকার হলে সবাইকে বেশি অ্যালার্ট করো, তবুও এই সকল বিষয় থেকে বেরিয়ে আসতে চাই। স্যার, আমার মনে হয় এই কাজ এমকে। সেটা কিভাবে হয়? সে তো সবসময় ভালো কাজ করে আসছে। স্যার, আপনিও সে একজন রকস্টার, আর রকস্টার কখনো ভালো হয় না। এটা তুমি ঠিক বলেছো। তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসলো, স্যালুট দিয়ে ভেতর প্রবেশ করলো। স্যার, অনুমতি দিলে আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাতে চাই। ঠিক আছে, দেখাও। সেই পুলিশ অফিসার একটা ভিডিও ফুটেজ চালু করলো, যেখানে কিছু ব্যক্তি বাজারের বিভিন্ন জায়গায় বোম জাতীয় কিছু রাখছে, তারপর রেখে চলে গেল। কারা হতে পারে? তোমরা কি আর কোনো ক্লু পেয়েছো? না স্যার, কিন্তু খুঁজে চলেছি। যত পুলিশ লাগে লাগাও, কিন্তু এদের খুঁজে বের করো। ঠিক আছে স্যার। ডিআইজি চলে গেল, আর সকল এসিপি স্যালুট করলো। রাজু, আমি তোমার থেকে এগুলো আশা করি নাই। স্যার, আমি তো পুরো দমে চেষ্টা করছি, কিন্তু এমকে খুঁজে পাচ্ছি না। এমকে কথা দিলাম, ভার্সিটির সভাপতিকে কে মারলো সেটা খুঁজে বের করবে কে? স্যার, ওই কেসটা প্রায় শেষের দিকে, খুব তাড়াতাড়ি সম্ভব আসল কালপিটকে শাস্তি দিব। সে যদি তুমি কি বলো? রাজু স্যার ঠিকই বলছেন, খুব তাড়াতাড়ি এর শেষ হবে। সেটা হলেই ভালো। ঢাকার মাঝে যেসব হচ্ছে, এটা কেসের জন্য পুলিশ আমাদের থেকে সাহায্য চেয়েছি। আপনি কি বললেন? বলছি ভেবে দেখো। ঠিক আছে, তাদের জানিয়ে নিয়ে আপনি সাহায্য করবেন। কিন্তু তোমার হাতে অলরেডি একটা কেস আছে, আবার এমকেটা। সমস্যা নেই স্যার, এই কেস খুব তাড়াতাড়ি শেষ করে দিব। ওকে, ঠিক আছে। সেজুতি আর রাজু বিদায় নিয়ে নিজেদের মাঝে কথা বলতে বলতে অফিস থেকে বেরিয়ে আসলো। কে রে, তুই এত তাড়াতাড়ি কেস কীভাবে সলভ করবি? দুদিন আগে ভার্সিটি গিয়ে একটা ক্লু পেয়েছি, আশা করছি সেটার মাঝে সেই কেস সলভ হবে। আজকে তো জানালিও না। তুই তো মাহিমকে নিয়ে বিজি থাকিস, তাই। তো কি হয়েছে? সে আমার ভালোবাসা, আর এটা আমার দায়িত্ব। বুঝতে পারছি। মাহিম এখন কি অবস্থা? সে আগের মতোই। তোরা তো সেই গেলি আর আসলি না।
হ্যাঁ যাবে ভাবছি কিছুদিনের মাঝেই। মাহিমের পরিবারকে খুঁজে পেয়েছি। না রে, অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। ও আচ্ছা। সেজুতি কথা বলতে বলতে গাড়িতে উঠে নিজেদের বাসার দিকে রওনা দিল। সেজুতি রাজুকে তার মেসের সামনে নামিয়ে বিদায় নিয়ে চলে গেল। রাজু ভিতরে আসতে বললেও আসেনি, কারণ মাহিম বাসায় আছে এর জন্য। রাত 12টা, সবাই ঘুমে বিভোর। হঠাৎ রবিউল ইসলামের বাসায় একটা বাইক এসে থামলো। এটাই একজন উঠে বসার সাথে সাথে বাইক টান দিয়ে চলে গেল। রাতের অন্ধকারের জন্য কে ছিল সেটা বোঝা গেল না। বাইক গিয়ে একটা নির্জন জায়গায় থামলো, যেখানে একটা মোটা গাছ ছিল। সেই গাছের পাশে গাড়ি থামলো। পেছনে বসা কালো হুডি পরা একজন নেমে গাছের কাছে আসলো। তারপর গাছের একটা মার্ক করা জায়গায় হাত দিল। সাথে সাথে গাছের মাছ থেকে একটা দরজা বেরিয়ে আসলো। দুজন সেটা দিয়ে প্রবেশ করলো। তারপর দরজা বন্ধ হয়ে গেল। দুজন হেঁটে এক জায়গা থেকে এসে পৌঁছালো, যেখানে অনেক হুডি পরা লোক ছিল। সবাই নতুন আসা ব্যক্তিটির দেখে জোরে জোরে বলতে লাগলো। এমকে সবাইকে ইশারা করে চুপ হতে বলল। তার ইশারা পেয়ে সবাই চুপ হয়ে বসে বলল। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। আশা করছি সবাই ভালো আছেন। ভালো আছি আমরা সবাই, আপনি কেমন আছেন? সবাই চিৎকার করে বলল। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এত দিন যে সমস্যা হয়েছিল আমি সামলে নিয়েছি, কিন্তু কিছুদিন ধরে দেশে যেটা হচ্ছে একটু ভালো না। বস, আমরাও বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আমি বলছি জোকার কিংয়ের আদেশে তার লোক এই দেশে এমন করছে। বস, এর থেকে মুক্তির উপায়, আর আপনি চাইলে তো তাদের শেষ করে দিতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু একটা কারণে সেটা হচ্ছে না। সে যাই হোক, তোমরা সবাই রাতের বেলায় ছদ্মবেশে চারিদিকে ছড়িয়ে যাবে। সন্দেহ কাউকে দেখলে তুলে নিবে, বিশেষ করে যাদের কাছে ব্যাগ থাকবে। এইভাবে এমকে আরও কিছু সময় বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর আবার সেইখানে থেকে কি এমন একটা জায়গা তৈরি করেছে এমকে, যে সবার আড়ালে। এদিকে আবির নিজেদের রুমে বসে আছে, ফোন হাতে নিয়ে। কিছু সময় আগেই খবর পেয়েছে আমেরিকা থেকে তার সাথে বড় মাফিয়া যোগাযোগ করবে, এর জন্য ল্যাপটপের সামনে বসে আছে। কিছু সময় পর তার ল্যাপটপে একটা ভিডিও কল আসলো, সাথে সাথে রিসিভ করলো। কেমন আছেন বস? ভালো। তোর কাজ কেমন চলছে? আমার কাজ কেমন চলছে সেটা আপনার অজানা নয়, তবু জিজ্ঞেস করছেন। হে, জোকার কিংয়ের কাছে তার লোকেদের সব খবর জানা। বস, আজ হঠাৎ আমার সাথে যোগাযোগ করার কারণ? দেশে আমার থেকে বড় মাফিয়া আছে আপনার। হ্যাঁ, কিন্তু সে আর থাকবে না। এখন থেকে সেই পাওয়ার তোর। মানে কি বলছেন বস? সেটা শুনছিস? কিন্তু বস, ডেভিড সে যদি আমার সাথে কিছুই করবে না, আমি তাকে সামনে নিব। আজ থেকে তুই বাংলাদেশের দলটি দেখবি। ঠিক আছে বস, আপনি যখন বলছেন আমি রাজি। হ্যাঁ, সব কাজ কিন্তু ভালো করে হওয়া যায়, আগে যেমন করতিস। একদম বস, আগে ছিলাম সাধারণ, কিন্তু এখন দলের লিডার, কাজ তো ভালো হতেই হবে। গুড, এখন রাখছি। আজ থেকে সব কাজ শুরু করে দে। আমি তোকে সব কাজের ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। জোকার কিং লাইন কেটে দিল, আর আবির নিজে নিজে বলতে লাগলো। নিয়াম, এখন তুই আমার কিছু করতে পারবি না। সময়ের সাথে সাথে অনেক কিছুই করব। অন্যদিকে আবির, তুই তো শুধুমাত্র গুটি, ডেভিলের মতো কাজ তুই কখনোই পারবি না জানি। তবু ডেভিলকে রেখে তোরে কাজ দেওয়া লাগলো। খুব তাড়াতাড়ি দেশে আসছি, তারপর হবে কি সেটা সেই সময় দেশের তুফান বয়ে যায়। বস, একটা খারাপ খবর আছে। রানা দৌড়াতে দৌড়াতে এসে নিয়ামকে বলল। কি খারাপ খবর আছে শুনি, যে তুই এইভাবে দৌড়াতে দৌড়াতে আসছিস? বস, আমাদের গ্যাং এখন আবির লিড দিচ্ছে। ও আচ্ছা, এটা তো হবারই ছিল। তো খারাপ খবর বলছিস কেন? বস, আপনি বুঝতে পারছেন না। আবির যদি বস হয় তাহলে আপনার কি হবে? আরে আমার কথা বাদ দে, তাছাড়া এমন হয়েছে আমি সেটা কিছুদিন আগেই জানতে পেরেছিলাম। ও আচ্ছা, কিন্তু বস এখন কি হবে? কিছুই হবে না, তুই শুধু খবর রাখ যেটার বলেছি। ঠিক আছে বস।
রানা কথাগুলো বলে চলে গেল আর নিয়াম বলতে লাগলো, জোকার কিং, তুই যতই প্ল্যান করিস না কেন আমি সফল হতে দিব না। তাছাড়া খুব তাড়াতাড়ি তোর মৃত্যু হবে আমার হাতে। তুই শুধু দেশে আয়। হি হা হা। নিয়াম খুব করে হাসতে লাগলো, যা বলার বাইরে। প্রতিশোধ এই জিনিসটা আজ আমাকে খারাপ বানিয়েছে। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি থামবো না। রাগে ফুঁসতে থাকলো নিয়াম। ভালোবাসা খুবই সুন্দর, যেটা সেজুতিকে দেখলেই বোঝা যায়, কারণ সে খুব নিখুঁতভাবে মাহিমকে ভালোবাসে। যে ভালোবাসার কোনো কমতি নেই কোনো ভেজাল নেই। এর জন্য মাহিম অসুস্থ থাকার সত্ত্বেও তার পাশে রয়েছে, সেবা করেছে। মাহিম, তুমি কবে সুস্থ হবে আর কবে আমরা বিয়ে করব? নিজেদের একটা সুখের সংসার হবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না প্লিজ। সেজুতি মিনতি করে বলল, কিন্তু প্রতিবারই নেয় এবারও মাহিম চুপ। ম্যাম, সে হয়তো আর ঠিক হবে না। আপনি তার জন্য আর কত অপেক্ষা করবেন? তার থেকে আঙ্কেলের পছন্দ মতো বিয়ে করে নিন। আমি কি করব না করব তোমাকে বলতে হবে না। তুমি আমার মাহিমের সেবা করার জন্য আছো, সেই কাজটা ঠিক মতো করো। মাহিম শুধু তাকিয়ে তাকিয়ে ভাবছে, এই মেয়েটি আমাকে এত ভালোবাসে, অথচ আমি কিছুই করতে পারি না। এই বিছানায় পড়ে আছি, কবে যে সুস্থ হব। কথাগুলো ভাবতে ভাবতে মাহিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা সেজুতি দেখার সাথে সাথে হাত দিয়ে মাহিমের চোখের পানি মুছে দিল আর বলতে লাগলো, আরে তুমি চোখের পানি নষ্ট করছো কেন? আমি তো এমনি ছিলাম তোমার জন্য। এই সেজুতি সারা বছর অপেক্ষা করতে পারবে। তুমি কিন্তু এই শরীর নিয়ে একদমই চিন্তা করবে না, বলে দিলাম। মাহিম কিছু বলল না, শুধু চোখের পাতা নাড়ালো। সেজুতি নিজের বকবক করে একসময় মাহিমের কাছ থেকে চলে গেল। সেজুতি, তোমাকে কিছু কথা বলার আছে আমার মা। বাবা বলো। আগামী শুক্রবার আবিরের পরিবার আসবে। তারা কেন আসবে? তুমি? হ্যাঁ, তুই যেটা ভাবছিস সেটাই। মোটেও আমি এই বিয়ে মানব না। তার সাথে তো কোনোভাবেই না। আবির একটা জানোয়ার। মুখ সামলিয়ে কথা বলো সেজুতি। তোমার বাবার সামনে তুমি কিভাবে কথা বলছো? তো কিভাবে বলবো মা? তুমি জানো না আবির কতটা খারাপ? খারাপ যদি হতো তাহলে তুমি এতদিন ওর সাথে বন্ধুত্ব রাখতে না। মা বাবা, আমি যখনই ওর আসল রূপ ধরতে পারছি তখন থেকেই ওর থেকে দূরে থাকছি। ওইসব তোমার মনের ভুল। তোমাদের যে কিভাবে বোঝাই? সেজুতি রেগে গিয়ে বলল, তারপর হনহন করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু যাবার আগে বলল, তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু কোনোভাবেই আমি ওই এমপির ছেলে আবিরকে বিয়ে করতে পারবো না। যদি জোর করো তাহলে দেখে নিও আমি কি করতে পারি। তুমি মেয়েটার সাথে এমন করছো কেন? সেজুতির মা, তুমি তো জানো সে আমার কত আদরের মেয়ে। তাছাড়া আমি জেনে শুনে কীভাবে অমন একটা প্যারালাইজড ছেলের সাথে ওর বিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করব? মাহিম তো সুস্থ হয়ে যেতে পারে। যদি হবার থাকতো এত উন্নত চিকিৎসা করে ভালো হয়ে যেত। তুমি আর এই বিষয়ে কথা বাড়িও না। যা ইচ্ছে করো, মেয়ে তো তোমার একলার। সেজুতি, আমাদের অফিসে রেডি তো? জি স্যার, সবাই রেডি। এখন শুধু আপনার কথা মতো ভেতরে যাব। ঠিক আছে স্যার। জিন্না যখন ভিতরে যাবে তখন তোমরা সবাই ভিতরে গিয়ে আটক দিয়ে বলবে। কিছু সময় অপেক্ষা করার পর একটা ট্রাক সহ কিছু লোক ভিতরে প্রবেশ করলো। তারপর একটা রুম থেকে ড্রাগস তুলতে লাগলো। সম্পূর্ণ তোলা হয়ে গেলে রাজু কথা মতো সবাই চারদিকে থেকে ঘিরে ধরলো। হাত ওপরে। রাজু কথাগুলো সবাই হাত উঁচু করে দাঁড়িয়ে রইল। তো জিন্না, অনেক দিন থেকেই তো কাজ চালাচ্ছিস। কে তুই? আমি কে জানতে হবে না। তুই কিভাবে বাঁচলি সেটা বল। আমার কিছু করতে পারবি না। আজ পর্যন্ত কতজন আসলো গেল, কিন্তু আগের মতো আমরা না, ডিয়ার স্যার। এটা বলে রাজু নিজের মাস্ক খুলে ফেলল। রাজু, তুমি এবার চিনতে পারছি। এর আগে এবার তোমার হাত থেকে বেপিকে কি করে মেরে দিলাম মনে কি পড়ছে? সব মনে আছে স্যার, কিন্তু তখন জানতাম না ওটা আপনি। এখন যখন জানতে পারছিস তাহলে আরও কিছু জানতে পারবি। বয়েজ, দাঁড়িয়ে না থেকে সবাইকে গাড়িতে তোলো। রাজু, আমাদের ছেড়ে দাও, না হলে কিন্তু তুমি বাঁচতে পারবে না। কে বাঁচবে পরে দেখা যাবে, এখন যা হচ্ছে হতে দিন। রাজুর কথা মতো সবাইকে নিজেদের গাড়িতে তুলে তখনই চারপাশ থেকে কিছু গুলি এসে অফিসারদের গায়ে লাগলো। সাথে সাথে ধপাস ধপাস করে তারা পড়ে গেল
রাজু আর সে যদি কিছু বুঝতে পারলো না, কিন্তু ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসলো। আগে বলেছিলাম আমাকে ছেড়ে দে, কিছুই করতে পারবি না, শুনলি তো না? দেখলি তো তোর বোকামের জন্য অফিসারগুলো মরল। রাজু আর সেজুতি চারপাশে তাকিয়ে নিজেদের দিকে তাকিয়ে দেখলো লাল যেটা রাইফেল হাতে এর সামনে থাকে সেগুলো তাদের উপর এসে পড়েছে। রাজু, নড়াচড়া করলে তোদের বুক ঝাঁঝরা করে দেব আমার লোক। তুই কি মনে এগুলো করে আমাদের হাত থেকে বাঁচতে পারবি? কখনোই না। বেশি বকবক না করে গাড়ির দরজা খোল, না হলে কি করবি? রাজুর কথা শুনে জিন্না একটা শীষ দিল। অমনি একটি গুলি রাজুর পা ভেদ করে বেরিয়ে গেল। আহ! কি হলো রাজু? আমার পায়ে গুলি লাগছে। ওদের কথা না শুনলে হয়তো। এই তো সেজুতি বুঝতে পারছে। সেজুতের কথা না বাড়িয়ে গাড়ির গেট খুলে দিল। সাথে সাথে সবাই বেরিয়ে এসে হাসাহাসি করতে লাগলো। এই এদের হাত বেঁধে গাড়িতে তুল। দেখ রাজুর পা থেকে রক্ত বের হচ্ছে, হসপিটাল নিয়ে যেতে হবে। আমাদের ডেরা নিয়ে চল আর এই মালগুলো পৌঁছানোর ব্যবস্থা করে। ঠিক আছে বস। জিন্নার কথা শুনে দুজনে এসে খুব সহজেই রাজু আর সেজুতের হাত বেঁধে মুখ বেঁধে গাড়িতে তুলে ফেললো। তারপর জিন্না তাদের নিয়ে কোথায় যেন চলে গেল, যেটা অজানা। তাদের সাথে কি করবে সেটাও অজানা। অন্যদিকে ড্রাগস গাড়িতে লোড করলো জিন্নার লোক, তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য কোথাও চলে গেল। বস, একটা খারাপ খবর আছে। কি? রাজু আর সেজুতিকে জিন্নাহ তুলে নিয়ে গেছে। এই এমকে থাকতে তাদের কিছুই হবে না, উল্টা জিন্না। হিহি। 2 ঘন্টা পর রাত 12টা। রাজু আর সেজুতিকে বেঁধে রেখেছে জিন্না। জিন্না তাদের পাশে বসে মদ পান করছে। রাজু পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, সেটার জন্য তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। দুজনের মুখ বাঁধা, তাই কিচ্ছু বলতে পারছে না। অন্যদিকে নদীর ঘাটে কালো সোনা পাচার করছে আবির। আজ তার প্রথম কাজ, এত বড়। এর আগে ছোটখাটো কাজ করেছে। এই তাড়াতাড়ি কর, কোনো ভুল যেন না হয়, এটা আমার প্রথম কাজ। আপনি একদম চিন্তা করবেন না, এইগুলো করে আমাদের অভ্যাস আছে, তাই খুব নিখুঁতভাবে করে ফেলবো। করতে পারলেই ভালো, না হলে একটাও বাঁচবি না। আবির এখন নিয়ামের দলে লিড দিচ্ছে, আর লিয়ামের সব লোক তার কথাই শুনছে। যে শোনেনি তাকে আবির কৌশলে সরিয়ে দিয়েছে। এমকে খবর পেয়েছিল আজ এখানে কালো সোনা পাচার হবে, তাই বাসা থেকে খুব সাবধানে বের হয়ে গেল নিজের পোশাক পরে। বেশ কিছু দূর গিয়ে হঠাৎ সে থেমে পড়ল, কারণ তার ফোন বেজে উঠল। এই অসময়ে আবার কে ফোন দিচ্ছে? বাইক থামিয়ে দেখলো তার গোপন সংবাদদাতা ফোন দিয়েছে। হ্যালো, একে বল। বস, একটা খারাপ খবর আছে। কি সেটা তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। বস, সিক্রেট কমান্ডো রাজু আর সেজুতিকে জিন্না তুলে নিয়ে গেছে। কিভাবে? বস, তারা জিন্নার কাজ ধরতে ফাঁসিতে গিয়েছিল, তারপর সব ঘটনা খুলে বলল। ঠিক আছে, আমি দেখছি, তুমি সব খেয়াল রাখো। এটা বলেই এমকে ফোন কেটে দিল। তারপর নিজের কন্ট্যাক্ট লিস্ট থেকে পরিচিত একটা নাম্বার ডায়াল করলো, যেটা এনকে নামে সেভ ছিল। ফোন দেওয়ার কিছু সময় পর রিসিভ হলো। হ্যালো। এতদিন পর হঠাৎ এমকের ফোন, তো আপনি বেঁচে আছেন? বেশি হেয়ালি করিস না, যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ঠিক আছে বল। তুই রেডি হয়ে এই নদীর পাড়ে যা, এখানে কালো সোনা পাচার হচ্ছে। তো আজকে হঠাৎ আমাকে মনে করলে এতদিন পর? সব পরে বলবো। ঠিক আছে। এমকে ফোন রেখে আবার গাড়ি ঘুরিয়ে একে বলা জায়গায় যেতে লাগলো, যেখানে জিন্না আছে। আধা ঘন্টা পর সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালো। বাইক থামিয়ে চারপাশে দেখলো অনেক লোক। এমকে বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে সবাইকে মেরে ফেললো। তারপর রাজু যে রুমে ছিল সেখানে গেল, গিয়ে দেখলো জিন্না সেজুতির মাথায় বন্দুক ঠেকে আছে। এটা দেখে এমকে বলল, আরে তোর পিছনে কেউ দাঁড়ায় আছে, সেটা তো দেখ। কারো কথা শুনে 3 জনে পিছনে তাকিয়ে দেখলো একজন পরিচিত ব্যক্তি হুড়ি পরে দাঁড়িয়ে আছে দরজার হেলান দিয়ে। রাজু আর সেজুতি দেখে বুঝে গেল কে এটা। কে তুই, আর এখানে কি করতে আসছিস? কে আমি একটু পরে জানতে পারবি।
কিন্তু কেন আসছি শোন, তুই যাদের তুলে আনছিস তাদের বাঁচাতে। তাছাড়া তোর পাপ কাজ অনেক হয়েছে, সেটার হিসেব শেষ করতে। কে তুই যে আমাকে মারবি? তোর সাহস তো কম নয়। আমি হিহি। এমকে হাসতে লাগলো। এটা দেখে রাজু বলল, রকস্টার সিটির বাচ্চা MK। খুব বিড়বিড় করে বলল, তবুও জিন্না কান পর্যন্ত গেল, যেটা শুনে তার শরীরের লোম দাঁড়িয়ে গেল। তবুও বাইরে থেকে নিজেকে শান্ত করে রাখলো যে এমকে একলা আসছে, এই জন্য। তুই আমার কিছু করতে পারবি না, কারণ বাইরে আমার অনেক লোক আছে। মিস্টার রাজু, আপনি এমন গাধার কাছে কিভাবে ধরা খেলেন? মানে? রাজু কিছু বুঝলো না, তাই চুপ করে রইলো। আর সে যদি রাজুকে বলল, এই রাজু, এমকে এখানে কেন? গাদি, তুই যেখানে আমিও সেখানে, তাহলে কিভাবে জানবো? ও, কিন্তু তোর সুযোগ আছে যে এমকে কে ধরা। এই অবস্থা তো ধরবো কিভাবে? তাছাড়া আজ সে বাঁচবে? আরে তোর লোককে মেরে এখানে আসছি, তুই বুঝিস না? কিভাবে? আরে জিন্না, তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো রকস্টার সিটি বাদশা MK। তার সামনে তোর এই লোকগুলো কিছু না। এমকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো, যেটা দেখে জিন্না পিছিয়ে যেতে লাগলো। এটা দেখে এমকে মুচকি হাসলো। জিন্না নিজের বন্দুক বের করলো, কিন্তু মাতাল হবার জন্য ভালো করে বন্দুক তাক করতে পারছে না। তোর আয়ু শেষ, যতই বন্দুক ধরিস না কাজে লাগবে না। এমকে এটা বলে নিজের বন্দুক বের করলো। তোমরা কিছু মনে করো না, আমি আবার অন্যায়কারীকে ছাড়া দেই না। এটা বলে এমকে জিন্নার পায়ে গুলি করলো, সাথে সাথে চিৎকার করতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি অনেক বড় ভুল করছি আর আপনাকে চিনেও মারতে চাচ্ছি। হিহি, ভুল? সেটা তোর আগে ভাবা উচিত ছিল। তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে ভার্সিটি স্যার হয়েও খারাপ কাজ করেছিস, আর আমি তোকে কঠিন মৃত্যু দিচ্ছি না। আমি হয়তো তোমার বাবার বয়সী। এটা শুনে এমকে সোজা জিন্নার চোখ বরাবর গুলি করলো। হ্যাঁ, ও মারে, মরে গেলাম। আমার চোখ কে আছে আমাকে বাঁচাই হায়নার থেকে। চিৎকার শুনে এমকে একদম বিরক্ত হলো, তাই সাথে সাথে গুলি করে মেরে দিল। এটা দেখে সেজুতি আর রাজু অবাক হয়ে গেল। আপনি তাকে মেরে ফেলবেন? এমন মানুষদের বাঁচিয়ে রেখে লাভ নেই। ওদের জন্য আমরা আছি, আইন আছে। আইন? মিস সেজুতি, তোমার আইন এদের কিছু বলতে পারবে না? তাই বলে আইন নিজের হাতে তুলে নেবেন? এবার এমকে সেজুতির দিকে এগিয়ে গেল, তারপর হাতের বাঁধন খুলে দিল। তারপর সেজুতির কানের কাছে গিয়ে বলল, প্রিয় মানুষ বিপদে পড়লে সব কিছু ছাড়কার করে দিতে ভাববো না, আর ও তো দুইটা ভুল করছে। ফিসফিস করে আরো কিছু কথা বলে চলে গেল। আর সেজুতি যেন কোনো একটা ঘোরের মধ্যে ঢুকে গেল। রাজু অনেক ডাকার পর তার হুঁশ ফিরল। কিরে, কোন দুনিয়ায় চলে গেছিস? কখন থেকে ডাকছি। ও আচ্ছা। আচ্ছা না করে হাতের পায়ের বাঁধন খুলে দে। এমকে পালিয়ে গেল। ওরে ধরতে পারবি না, অযথা লাফালাফি করিস না। দূর, আজ একটা সুযোগ ছিল। সুযোগ আর কথা ছাড়, এখন তোরে নিয়ে হসপিটাল যেতে হবে। আরে না, ড্রিঙ্কস করলে হয়ে যাবে বাসা থেকে। তুই কি চাস মাহিম সুস্থ হয়ে তোরে ল্যাংড়া দেখো? থাক, আর বলতে হবে না। ঠিক আছে, চল। তারপর রাজু হাঁটতে গেল, কিন্তু পরে যাচ্ছিল, কিন্তু সেজুতি সাথে সাথেই ধরে ফেলল। তোরে একলা হাঁটতে হবে না, চল। তারপর সেজুতি ধরে রাজুকে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে গেল। অন্যদিকে এনকে অনেক দিন পর নিজের পোশাক পরে নিজের গন্তব্যে চলে আসলো, কিন্তু এখানে এসে কিছু দেখতে পারলো না। চারপাশে ভালো করে নজর বুলিয়ে নিল। তারপর এমকে কে কল দিল। হ্যালো এমকে। বলো। এখানে কাউকে দেখছি না। বুঝতে পারছি, তুই দেরি করে গেছিস। একটু। বুঝতে পারছি, এখন তুই বাসায় যা, আর আমি ফোন না করা পর্যন্ত যোগাযোগ করবি না। কিন্তু কেন? আর কবে দেখা করবই? আমি জানিয়ে দিব। এটা বলে এমকে রেখে দিল। এনকে কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। সকালে খবর পেয়ে মারুফ আর নাফিস চলে আসলো হসপিটালে। এসে রাজু যেখানে ছিল সেখানে আসলো। সে যদি সকালে চলে গেছে, কারণ মাহির বাসায়, তাই। কিরে, এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো। তো পা ঝুলিয়ে বসে আছিস কেন? তোর কি মাহিমের মতো ইচ্ছে? একদমই না।
তো সাবধানে কাজ করবি তো নাকি? সাবধানে করেছি, কিন্তু কে জানতো এমন হবে? যা হয়েছে বাদ, ডাক্তার কি বলেছে? কিছু না, ঘাস কাটে একটু দেরি লাগবে, তাছাড়া কোনো সমস্যা নেই। ভাগ্য ভালো এইসবের ভিতরে আমি নেই, না হলে কবে গুলি খেয়ে পড়ে থাকতে হতো। আমিও। সালারা বকবক না করে আমার জন্য খাবারের ব্যবস্থা কর। শীত খেয়াল নেই, তুই অপেক্ষা কর, আমি নিচ থেকে খাবার আনতেছি। নাফিস এটা বলে নিচে চলে গেল আর মারুফ রাজু গল্প করতে লাগলো। সারা দেশে খবরের কাগজ খবরের চ্যানেলের একটাই খবর বেশি, আর সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জিন্না মারা গেছে। তাকে খুব খারাপভাবে কেউ মেরেছে। তার লাশ খুব খারাপভাবে বিশ্ববিদ্যালয়ের সামনে কারা যেন রেখে গেছে। বস, জিনহা তো শেষ, এখন কি করবেন আপনি? কি করব বুঝতে পারছি না, একের পর এক বাংলাদেশি আমার লোক সরে যাচ্ছে, ব্যাপার কি বুঝলাম না। বস, কেউ তো আছে যে আপনার পিছনে পড়ে আছে। আমার পিছনে তো রকস্টার সিটি বাদশা ছাড়া আর কেউ পড়বে না, আর সে তো কোথায় গায়েব হয়ে গেছে। রকস্টার সিটি সে তো নেই। এখন কি করবেন আপনি? কিছু না, আমাকে বাংলাদেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিকই বলেছেন, আপনি ওইখানে গিয়ে সব সমস্যার সমাধান করে আসবেন। সেটা তো করবই, সাথে অন্য কাজও করে আসবো। এটা বলে জোকার কিং হাসতে লাগলো। নিয়াম রাতের খাবার খেতেছিল, তখন সেখানে রানা আসলো। কিরে, কোনো খবর আনছিস? হ্যাঁ ভাই। তাহলে বলে ফেল। বস, আপনার বন্ধু রাজু এখন হসপিটালে। কিন্তু কেন? নিয়াম খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো। আসলে বস, তার পায়ে গুলি লাগে। ও আচ্ছা। বস, আরেকটি খবর আছে। কি সেটা? জিন্নাকে তো চেনেন? খুব ভালো করে। তাকে কে যেন নির্মমভাবে খুন করেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। নিয়ামের কথা শুনে রানা চলে গেল আর নিয়াম বলতে লাগলো, শালা মরছে ভালো হয়েছে, ভার্সিটিতে অধ্যক্ষ হয়ে খুব খারাপ কাজ করেছে। আমার বদলে কেউ তো কাজটা করে দিয়েছে। একটু থেমে, আমাকে খুব তাড়াতাড়ি আমার বন্ধুগুলোর সাথে দেখা করতে হবে, আর সেটা সবার সাথে। এটা বলে নিয়াম আবার খাবারে মন দিল। আবির তার লোকদের সামনে বসে আছে আর বিভিন্ন কথা বলছে। গতকাল রাতে খুব ভালো কাজ করছো, আমি খুব খুশি হয়েছি। এই জন্যই আজ রাতে একটা পার্টি দিচ্ছি, সবাই আনন্দ করো। ঠিক আছে বস। সবাই চিৎকার করে বলল, কাল খুব বড় একটা চালান আছে, আশা করি সেটা খুব ভালো করে পূরণ করবে, কোনো ঝামেলা ছাড়াই। এই চালান দিতে পারলে অনেক কষ্টে ইনকাম আসবে। আপনি চিন্তা করবেন না বস, আমরা আপনার সব কাজ সুন্দরভাবেই করে দেব, কোনো ঝামেলা ছাড়া। সেটা করে তোমার জন্য ভালো। আবির আরও সময় অনেক কথা বলল, কিভাবে কি করতে হবে, তার কাজগুলো কতটা গুরুত্বপূর্ণ, ভুল হলে ক্ষমা করার কোনো চান্স নেই। এইভাবে খুব ভালোভাবেই বুঝিয়ে দিল। তারপর রাত করে নিজের বাসায় ফিরতে লাগলো, কিন্তু রাস্তায় তার সাথে অন্য কিছু ঘটলো। আবির নিজের গাড়িতে করে যেতেছিল, তখনই খেয়াল করলো বাইক নিয়ে কেউ একজন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ভিন্ন পোশাকে ছিল, তাই আবির গাড়ি থামালো। এটা দেখে এনকে নিজের বাইক এগিয়ে নিয়ে আসলো, তারপর আবিরের গাড়ির পাশে এসে দাঁড়িয়ে কাচের টোকা দিল। এটা দেখে আবির গাড়ির কাচ নামিয়ে নিল। এনকে নিজের পকেট থেকে কিছু একটা বের করে জানালা দিয়ে বাইক টেনে চলে গেল। আবির কিছু বুঝলো না যে কে আর কেন এমন করলো। আবির কাগজটা খুলে দেখলো একটা চিঠি, আর তাতে লেখা ছিল, আগে তো টুকটাক খারাপ কাজ করেছিস, কিন্তু এখন খুব খারাপ কাজ করছিস। তুই আমাদের নজরে পড়ে গেছিস। এমকে তোর উপর সবসময় নজর রাখছে, তাই সময় থাকতে ভালো হয়ে যা, নাহলে এর মাসুল তোর জীবনে দিয়ে বসাতে হবে। আবির এটা দেখে কিছুটা ভয় পেল, ভয়ে কপাল ঘামতে লাগলো। এমকে সে কি দেশে আসছে নাকি আমার সাথে মজা করছে নিয়মের লোক হয়ে? সেটিও হতে পারে, আমাকে ভয় পেলে চলবে না। এটা বলেই আবির গাড়ি চালিয়ে আবার বাসায় যেতে লাগলো। রাত 12টা, ক্যাফেতে বসে আছে এমকে এনকে, তাদের মাঝে কিছু কথা চলছে। আমি তো ভাবতেই পারিনি তোর এই অবস্থা দেখবো। হিহি, সেটা যখন অন্যরা দেখবে তারাও হতবাক হয়ে যাবে। সেটা তো হবে, কিন্তু তুই এতদিন এইভাবে ছিলি কেন? সব পরে বলবো। ঠিক আছে, তুই যেমন আছিস
সেটা কতদিন থাকবে? খুব তাড়াতাড়ি এটার সমাপ্ত দিব। রকস্টার সিটি তো অনেক দিন একলা পড়ে আছে। হ্যাঁ, তুই ঠিক বলছিস। কিসের ভিতর কি করলি আল্লাহ জানে। হি হি, সব প্ল্যান। তো কবে সবার সামনে আসবে? খুব তাড়াতাড়ি। আর শোন, তুই আবিরের দিক নজর রাখিস। সেটা আবার বলতে, আজ তো একটা লেটার দিয়ে এসেছি। আমার মনে হয় না সেটা দেখে সে গুটিয়ে যাবে। আমারও সেটাই মনে হচ্ছে। পাওয়ারের লোভ অনেক, বুঝলি? এর আগের গল্প রকস্টার সিটিতে নিয়াম আমার সাথে কেমন গাদ্দারি করলো। কীভাবে জানবো? আমি তো সেই গল্পে ছিলাম না, তুই বলেছিস তাই শুনেছি। দেখা যাক কি হয়। নিয়াম তো এই সিজনে আছে, কি করবে বলে তোর মনে হয়? কি করবে এখনো অজানা, শুধু সময়ের অপেক্ষা। রে, আচ্ছা, আমার যদি কোনো কাজ থাকে বলিস, যদি মনে হয় তোর অসুবিধা বা বুঝিসই তো। বুঝলাম, কিন্তু লক্ষ্মী বিমানবন্দর নজর রাখতে বলে। এটা কেন? কারণ জোকার কিং খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে। তাই নাকি? কবে আসবি জানিস? না রে। আচ্ছা, আমি নজর রাখবো। ঠিক আছে। আচ্ছা, এখন বাসায় যা, বেশি সময় থাকলে আবার সমস্যা হবে। খুব ভালো করে বুঝছি ভাই, তুই তাড়াতাড়ি বাসায় যা। তুইও। আর একটু কম অভিনয় করি। হি হি। দুজন হেসে বিদায় নিয়ে চলে গেল নিজেদের জায়গা মতো। 1 মাস পর রাজু এখন সম্পূর্ণ সুস্থ। এই 1 মাসে অনেক কিছু ঘটে গেছে দেশে। বিপদ বলতে শেষ নেই, কত মানুষ মরেছে সেটা অজানা, এই কাজগুলো কারা করেছে সেটা অজানা, প্রশাসন কোনোভাবে ধরতে পারছে না। 3 বন্ধু মারুফ, নাফিস আর রাজু আসলো সেজুতির বাসায়, কারণ অনেক দিন হলো মাহিমকে তারা দেখতে আসে না। 3 জন আসতেই রবিউল তেমন খুশি হয়নি। সেজুতির সেটা দেখার বিষয় না। সে 3 জনকে নিয়ে মাহিরের রুমে নিয়ে আসলো আর কাজের খালাকে নাস্তা বানাতে বলল। কিরে, তোদের আসার কথা ছিল গতকাল, আসলি না কেন? নাসিফের কি কাজ পড়ে গিয়েছিল, তাই আমি আসতে পারিনি। ও আচ্ছা, তোরা বস, আমি একটু আসছি। ওকে। সে যদি কোনো কারণে বাইরে গেল আর 3 জনে গল্প করতে লাগলো। কিরে ভাই, আর কতদিন এইভাবে থাকবি? থাকবে না, এত সুন্দর মেয়ে সে অবশ্যই, তাহলে কে বা সুস্থ হতে চাই? এটা তুই ঠিক বলেছিস। না হলে এতদিন কবে সুস্থ হয়ে যেত। এইসব কথা বাদ দে, ও শুনে কষ্ট পাবে। আরে আমার যে মজা করছি এটা খুব সহজেই বুঝতে পারবে। সেজুতি, এরা আবার আমাদের বাসায় কেন? বাবা, ওরা মাহিমকে দেখতে আসছে। তো এরা ওই বোঝাটারে নিয়ে যেতে বলতে পারিস না? তুমি কারে বোঝা বলছো? সে আমার ভবিষ্যৎ জামাই। জামাই? মাই ফুড। আবির একমাত্র এই বাড়ির জামাই হবে? সেটা কখনো না। তুমি এই বিষয়ে আর একটা কথাও বলবে না। আমার বন্ধুরা আসছে, তারা কষ্ট পাবে শুনতে পারলে। হ্যাঁ, ওদের আসতে কে বলছে? উটকো ঝামেলা। রবিউল চৌধুরী একটু বেশি বিরক্ত। সে যদি নিজের বাবাকে কিছু সময় বুঝিয়ে আবার মাহিমের রুমে গিয়ে ফিরে আসলো। এসে দেখলো 3 জন খুব ভালোই আড্ডা দিচ্ছে। কিরে, আমাকে রেখে তোরা আড্ডা দিচ্ছিস? তুই চলে গেলে আমরা কি করব, তাই তোকে বাদে আড্ডা দিচ্ছি। তো কি কথা বলছিস? তেমন কিছু না। তো তোরা কবে বিয়ে করছিস? আগে তোর বিয়ে খাবো আমরা, তারপর আমাদের বিয়ে। আমার আর বিয়ে? তোদের বন্ধু সুস্থ না হলে মনে হয় না আমার আর বিয়ে হবে। আরে অন্য একজনকে বিয়ে করে নিবি, না হলে আমাদের বিয়ে হবে না। নাফিস ইয়ারকি করেই বলল, কিন্তু সে যদি খুব রেগে গেল। কি বলি কুত্তা, তোর সাহস তো কম না? এটা বলেই সে যদি নাফিসের চুল ধরে টানতে লাগলো আর নাফিস ছাড়ানোর চেষ্টা করলো, একটু চিৎকারও করতে লাগলো। আরে আরে স্যার, লাগছে আবার। কিন্তু সে যদি ছাড়ার নাম নিচ্ছে না। কি করছিস সেজুতি? ছাড়, দেখছিস ও চিৎকার করছে, আর মাহিম যে পাশে আছে তোর খেয়াল নেই? রাজুর কথা শুনে সে যদি নাফিসকে ছেড়ে দিল আর নিজে মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। উফ, আবার চুলে সব উঠে গেছে। কিরে, চুল তুই টেনে তুই কান্না করছিস কেন? তোরা সবাই আমার বিয়ে নিয়ে পড়েছিস কেন অন্যজনের সাথে? নাফিস তো ইয়ার্কি করছে, এদের কাঁদার কি আছে? ও ইয়ার্কি করছে, কিন্তু আমার মা বাবা আবিরের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বলিস কি? চিন্তা করিস না,
তোর বিয়ে মাহিমের সাথেই হবে। আমি নিজের জীবনে মাহিমকে ছাড়া অন্য কাউকেই ভাবি না। ভাবতে হবে না, মাহিম তোর। এভাবে তারা কিছু সময় কথা বলতেছিল, তখনই সেখানে কাজের মেয়ে আসলো। আপামনি, তোমাদের সাথে একজন ছেলে দেখা করতে আসছে। এই সময় আবার কে আসবে? আবির নয় তো, ওকে রুমে পাঠিয়ে দাও। সেজুতির কথা শুনে কাজের মেয়েটি বাইরে থাকা ছেলেটিকে রুমের মাঝে নিয়ে আসলো। যারে দেখে রুমের মাঝে সবাই অবাক হয়ে গেল, সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। কারোর মুখে কোনো কথা নেই। কাজের মেয়েটা চলে গেল। কিরে, তোরা কথা বলছিস না কেন? আমাকে দেখে অবাক হয়েছিস? তোরে দেখে অবাক না হয়ে কি হব, বলতে পারবি নিয়াম? হ্যাঁ, রুমের মাঝে আসা ছেলেটি আর কেউ নয়, নিয়াম নিজেই। তুই এতদিন পর এখানে কেন? এই তো মাহিমকে দেখতে আসলাম, আর তোদের সাথে কিছু কথা বলতে আসলাম। তোর সাথে আমাদের কারোর কথা নেই, তুই এইখান থেকে চলে যা। দেখ মাহিম, তোদের বন্ধু তেমন আমারও বন্ধু। হাই বন্ধু, যদি বন্ধু হতো তাহলে এতদিন দেখতে আসতিস। এটাই আমার সব থেকে বড় ভুল। নিয়াম, তুই এখান থেকে চলে যা, আমি তোকে গ্রেফতার করতে চাই না। তুই যা ইচ্ছে কর, কিন্তু আমার কথা তোদের শুনতে হবে। তোর পাপি মুখ কি বললি? কেউ কেউ এমনি এমনি খারাপ কাজ করে না, তার পিছনে একটা গল্প থাকে। বুঝলাম। দেখ, আমি অনেক খারাপ কাজ করেছি নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তাই ভালো পথে চেষ্টা করব। তোরা আমাকে একটু সাহায্য কর। সাহায্য না করিস, তোদের মতো বন্ধু পাশে থাকলেই হবে। নিয়াম মাহিমের দিকে তাকিয়ে বলল, কি? কোনোভাবেই না, তোর পাশে আমরা থাকবো না। তোর জন্য আমার মাহিম আজ এত দিন ধরে বিছানায়। মারুফ, তুই অন্তত একবার শোন। বল, তোর কথা তো ফেলতে পারি না, হাজার হলেও একসময় বন্ধু ছিলি। আসলে আমার বয়স তখন 6 বা 7 বছর। আমার বাবা ছিলেন কুষ্টিয়া শহরের সমাজসেবক ও সমাজ কল্যাণ মন্ত্রী। আমার বাবা ছিল সবার চোখের মণি। ভালো চলছিল আমাদের দিন। আমার বাবার বন্ধু ছিল একজন, নাম রাকা। সে প্রতিমন্ত্রী হয়েছিল বাবার সাথে। তিনি ছিল খুব খারাপ। ভালো চেহারার আড়ালে খারাপ কাজ ছিল তার পেশা। একদিন আমার বাবা এইসব কিছু জানতে পারেন। এই বিষয়ে রাকাকে বললে অস্বীকার করে, আর বাবার অজান্তেই চিকিৎসার জিনিসপত্র সরিয়ে দেশের বাইরে পাচার করত। এটা বাবা মেনে নিতে পারেনি। সরকারের কাছে সকল প্রমাণ জমা দিতে গেলে এইটুকু বলেই নিয়াম কান্না করতে লাগলো। কি হলো তারপর? ওই রাকা আমার পরিবারের সবাইকে মেরে দেয়। এমনকি আমার একটা বড় বোন ছিল, তাকে ধর্ষণ করে সবাই মিলে। আমার মাকেও ছাড়েনি। নিয়াম কান্না করতে করতে বলল। নিয়ামের ঘটনা শুনে সবার চোখে জল। তারপর কি হলো নিয়াম? আমি তখন আমার এক চাচার সাথে বাইরে ছিলাম। এসে দেখি এইসব ঘটনা। আমার সেই চাচার জন্য আমি বেঁচে আছি। তিনি আমাকে লুকিয়ে নিয়ে চলে আসে। তো তুই খারাপ পথ কেন আসলি? আমি কোনোভাবে বুঝে উঠতে পারছিলাম না কিভাবে ওই রাকা, মানে বর্তমান যে আমেরিকার সবচেয়ে বড় মাফিয়া কিং, জোকার কিং, তার হাতের কাছে যেতে পারবো আর তাকে নিজ হাতে খুন করব। ভালো পথে থাকলে কোনোভাবেই তার কাছে পৌঁছাতে পারতাম না, তাই খারাপ পথ বেছে নিয়েছিলাম। কিন্তু মাহিম সব কিভাবে যেন বুঝতে পেরে যায়। তারপর তোরা তো জানিসই। সব বুঝলাম, এইসব মিথ্যা নয় তো? দরকার হলে তোরা খোঁজ নিতে পারিস। তোরে বিশ্বাস করলাম, আর আমরা তোর পাশে আছি, তোরে সাহায্য করব। ধন্যবাদ তোদের। নিয়াম উঠে সেজুতির সামনে গেল, তারপর হাত জোর করে বলল, আমাকে তুই মাফ করে দে দোস্ত, আমার জন্য। আরে না না, ঠিক আছে, এটা হয়তো আমার কপালে ছিল। তাছাড়া তোর প্রতি আমার কোনো আক্ষেপ নেই। নিয়াম মাহিমের কাছে গিয়ে কিছু সময় কথা বলে মাপ চাইল। তারপর বন্ধুরা মিলে কিছু সময় কথা বলল। তারপর বিভিন্ন ধরনের রান্না বান্নার আয়োজন করা হচ্ছে রবিউল সাহেবের বাসায়।
কারণ আজ আবির আর তার বাবা আসছেন বিয়ের দিন তারিখ ঠিক করতে। একজন এমপির বাসায় আসবে আর ভালো রান্না না করলে চলে, এর জন্যই সকাল থেকে সেই রান্না হচ্ছে। সে যদি এই সব দেখছে আর ফুলছে, কিন্তু বাবার দেওয়া কসমের জন্য কিছু করতে পারছে না। পার্লার থেকে লোক এসে খুব সুন্দর করে সাজিয়ে দিল সেজুতিকে। সবাই চলে যাওয়ার পর সেজুতি মারুফদের ফোন দিল। হ্যালো সেজুতি, বল। দোস্ত তোরা কিছু কর। কেন, কি হয়েছে? আর ওই আবির তার পরিবার নিয়ে আমাকে দেখতে আসছে, আজকেই হয়তো বিয়ে ঠিক করে যাবে। তো তুই চিন্তা করিস কেন, বিয়ে তো হচ্ছে না। দেখ রাগাবি না, তাহলে খবর আছে। মারুফের পাশে থেকে নাফিস জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছে আর কার বিয়ে? আরে সেজুতির বিয়ের কথা বলতে আসছি। আচ্ছা, দে আমার কাছে ফোন। এটা বলে নাফিস নিজের কাছে ফোন নিল। কিরে, আমি ফোন দিলেই তোরা নিজেদের মাঝে কথা বলিস কেন? সেজুতে শোন, তুই ওদের সামনে যা, আপাতত বিয়ে ঠিক হয়েছে। বিয়ে তো না, আর আমরা এই কয়েকদিনে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। কি বলছিস নাসিব? আমি যেটা বলছি ঠিক সেটাই বলছি, এখন কিছু করতে যাস না। আচ্ছা ঠিক আছে। সে যদি ফোন কেটে দিল। আবির, ওই যে আমাদের সাথে পড়তো সে নাকি? হ্যাঁ সেই, ওর সাথে সেজুতে বিয়ে করতে কথা বলছো। ওই আবির এখন আমার জায়গায় আছে, এখন জোকার কিংয়ের আন্ডারে কাজ করে। তাহলে আমার মনে হচ্ছে জোকার কিংয়ে আবিরের বিয়েতে আসবে। হ্যাঁ, তাহলে সেজুতির বিয়ে হতে দেওয়া যাবে। কি বলছিস রাজু, তুই তো জানিস সেজুতি মাহিমকে ভালোবাসে। আরে বিয়ে তো হচ্ছে না, এই বিয়ের মাঝে রাগাকে পাওয়া যেতে পারে। তোদের কথা বুঝলাম, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আবিরের বাবা বলল, তাহলে এই বিয়ের দিন তারিখ ঠিক করা লাগবে। আমি ভাবছি সামনের শুক্রবার 15 তারিখ বিয়ে, কেমন হবে? আবির, তোমার কোনো কাজ নেই তো? না বাবা, আমি একদম ফ্রি থাকবো। তাহলে এটাই ফাইনাল। এক এক করে সবকিছু ফাইনাল করা হয়ে গেল। আবির মুচকি হেসে সেজুতির কানের কাছে মুখ নিয়ে বলল, আর মাত্র কিছুদিন সেজুতি, তারপর তুমি আমার হবে। তোমার মাহিম কিছুতেই আটকাতে পারবে না। সেটা সময় হলেই বলে দিবে। সেজুতি মুখ বাঁকিয়ে বলল। খাওয়া দাওয়া করে আবিররা চলে গেল। সেজুতি কান্না করতে করতে মাহিমের রুমে গিয়ে মাহিমের বুকের উপর শুয়ে পড়ল আর অঝরে কান্না করতে লাগলো। তুমি কবে সুস্থ হবে? আমার যে বিয়ে হয়ে গেল, আমি যে তোমাকে ছাড়া ভাসতে পারবো না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্রিয়। মাহিম সবকিছু অনুভব করছে কিন্তু কিছু বলতে পারছে না। পরপর কয়েকটি ব্লাস্ট করিয়েছে জন্টু, যেটা সারা দেশে ছড়িয়ে গেছে খুব করে। কিন্তু জন্টু জানে না যে তার কাজের উপর সব সময় লোক নজর রাখছে। জন্টু সব প্ল্যান করছে, কিন্তু এই সব আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছে। তারপর কয়েকটি গাড়ি এসে থামলো বাংলাদেশ বিমানবন্দরে। হয়তো কোনো ভিআইপি লোক। কিছু সময় পর মাঝবয়সী একজন বেরিয়ে আসলো, যার আশেপাশে কিছু লোক ছিল। এসেই তারা গাড়িতে উঠে বসলো, সাথে সাথে গাড়ি চলা শুরু করলো। বস, সেই লোকটি চলে এসেছে। ঠিক আছে, নজর রাখ। ওকে বস। লোকটি ফোন কেটে দিল আর তারপর পাশে যে ছিল সে ভাবতে লাগলো, সময় এসে গেছে সবকিছু শেষ করার। খারাপের হেডকে মারতে হবে, তাও তার নিজের দেশে। হা হা হা। গাড়িগুলো এসে হেম্পির বাসায় ঢুকলো। আবির এসে রিসিভ করলো, গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞেস করলো, বস আসতে কোনো অসুবিধা হয়নি তো? একটু সমস্যা হয়নি, আর আমার সাথে সমস্যা কি করবে? সেটা ঠিক বস। বস বলে ডাকিস না, তোদের বাসায় আসছি যেন কোনো সমস্যা হয় না। আর স্যার বলাত বাদ দে, আঙ্কেল বললে ডাকবি। ঠিক আছে। আবির রাকাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করে দিল। তারপর বিশ্রাম নেওয়ার জন্য একটা ঘর দেখিয়ে দিল। কোনো কিছু দরকার হলে আমাকে ডাক দিস। ঠিক আছে, যা, এখন ডিস্টার্ব করিস না। আবির চলে আসলো আর রাকা ভাবতে লাগলো, কত বছর পর নিজ দেশে সে যে খুন করে দেশ ছাড়ছি পুলিশের ভয়ে, আর এখন সব পুলিশ আমার নাম শুনলেই ভয় পায়। না, দেশে যেই জন্য আসছি সেটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। রাকা নিয়মকে কল দিল। হ্যালো ডেভিড, কি খবর? ভালো বস, কিন্তু আপনার কাছে বাংলাদেশের নাম্বার, আপনি কি এই দেশে? হ্যাঁ, একটু আগেই আসলাম। কোনো দরকার স্যার?
কিন্তু আমাকে বললে তো সব করে দিতাম। কিন্তু দেশে আসা আমার কাছে দরকার ছিল। ও আচ্ছা, তুমি আজ রাতে আমার সাথে ওই জায়গায় দেখা করো। ঠিক আছে। নিয়াম ফোন রেখে বাকিদের বলতে লাগলো, শিকার আমার সাথে দেখা করতে চাইছে। ঠিক আছে, দেখা কর, কিন্তু তুই আগেই কিছুই করতে চাস না। আরে না, সঠিক সময়ে সঠিকভাবে করব। যাই করিস না কেন আমাদের জানাস। সেটা আর বলতে, রাজু তুই কিন্তু সব সময় রেডি থাকিস। আচ্ছা। মারুফ কথা বলতে বলতে সেখান থেকে উঠে গেল। রাকা শুয়েছিল, তখন তার ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলো তার একমাত্র ছেলে ফোন করেছে। কেমন আছো মাইসান? ভালো ড্যাড, তুমি? আমিও। ড্যাড, তুমি এতদিন পর দেশে আসতে গেলে কেন? আর তুমি ডেভিডের সাথে দেখা করতে চাচ্ছ কেমনে? সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিতে, যেভাবে ওর পরিবারকে দিচ্ছি। এটা একদম করবেন না, তার সাথে দেখা করতে হবে না। কেন? ড্যাড, আমি কোনো কারণ ছাড়া কিছুই করি না, আপনি জানেন। কিন্তু ডেভিডের ব্যবস্থা না করলে আরও মাথা চারা দিয়ে উঠবে। এখন কিছু করতে হবে না, আন্ডার কভার কমান্ডো বাহিনী আছে, ওর সাথে যা করার আমি করব। ঠিক আছে, কিন্তু তুমি কেন দেশে আসলে? আমি আসছি দেশের অবস্থা খারাপ করতে, আবিরের বিয়েতে সব থেকে বড় ডিল করতে। এটা আমিও তো পারতাম। সেটা ঠিক, কিন্তু যার সাথে ডিল হবে সে আমার সাথে ছাড়া করবে না। বুঝলাম, ঠিক আছে, কোনো দরকার হলে আমাকে ইশারা করবে। ঠিক আছে মাইসান। রাকা ফোন কেটে দিল, তারপর বলল, আজকের ডিল ফাইনাল হলে আমি সব দেশের মাফিয়া কিংদের আমার দলে নিয়ে নেব। তারপর হবে এমপি এর অবস্থা খুব খারাপভাবে মেরে রকস্টার সিটি হবে আমার আর আমার ছেলে। এই কথাগুলো বলে হাসতে লাগলো, কিন্তু সে জানে না যে তার থেকে বড় খেলোয়াড় রকস্টার সিটির বাদশা। সে সব কিছু প্ল্যান করে রাখে, আর রকস্টার সিটির কাজ তার ইশারায় চলে, কেউ চাক বা না চাক। আগামী পর্বে মানে আগামীতে কি হবে সেটা অজানা। তারপর নিয়াম জোকার কিং এর সাথে দেখা করার জন্য তার বলা জায়গায় গেল। সাথে চারপাশে ছদ্মবেশী রাজু আর তার কিছু অফিসার। নিয়াম অনেক সময় অপেক্ষা করার পর দেখলো যে জোকার কিং আসছে না। আরও কিছু সময় পর জোকার কিং নিয়ামকে ফোন দিল। হ্যালো বস, আপনি তো আসলেন না। তোর কি আমাকে বোকা মনে হয়? হঠাৎ এই কথা বলার কারণ কি বস? তুই যে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিস, আমার কাছে খুব ভালো করে খবর আছে। বস, এটা কেমন কথা? আমি আপনাকে মারতে যাব কেন? সেটা এখন শুনতে হবে না, তার চেয়ে বরং কমান্ডো ফোর্স নিয়ে আসা যায়, সেটাই ভালো হবে। আর হ্যাঁ, আমাকে মারার চিন্তা করিস না, তাহলে খুব তাড়াতাড়ি তুই মারা পড়বি। এটা বলেই রাকা ফোন কেটে দিল, আর নিয়াম শিট বলে উঠল, যা দেখে রাজু আড়াল থেকে বেরিয়ে আসলো। কি রে, কি হচ্ছে? ওই শালা কিভাবে যেন সব জেনে গেছে। এসব কি আমরা যে ওরে মারতে চেয়েছি? কিভাবে জানবো? এই খবর তো আমরা ছাড়া কেউ জানে না। আচ্ছা বাদ দে, পরে দেখা যাবে, এখন বাসায় চল, বাকিরা অপেক্ষা করছে। সেই জায়গা থেকে ওরা চলে আসলো। কিরে, কাজ সমাপ্ত হয়েছে? না রে, রাকে কিভাবে যেন বুঝতে পেরে গেছে। কখন, কিভাবে ধরবি? ওর চেহারা তো মনে হয় তোর মনে নেই। মারুফের এই কথা শুনে নিয়াম কিছু একটা ভেবে বলল, সেই ছোট্টবেলায় দেখছি, কি করব ভাবছি। আচ্ছা, বিয়ে দিন তো আসুক, সব দেখা যাবে। কিন্তু এই বিয়ে বন্ধ করতে হবে, না হলে এসে যেতে আমাদের পাওয়ার নিয়ে বাদ দিয়ে দিবে। নাফিসের কথা শুনে সবাই হিহি করে হেসে উঠল। রাজু ওদের মাঝে থেকে সরে এসে সেজুদিকে কল করলো। হ্যালো রাজু, বল। শোন, তোর নকল বিয়ে হবে, আমি সব ব্যবস্থা করব। এটার কারণ কি? পালিয়ে গেলেও তো হয়। একদম না, তোর বিয়ে অনেক কিছু হবে তাই। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ঠিক আছে। রাজু আরও কিছু কথা বলে সেজুদিকে সব বুঝিয়ে দিল, তারপর ফোন কেটে আবার বাকিদের সাথে আড্ডায় মুক্ত হলো। সকাল থেকে রবিউল চৌধুরীর বাসায় বিয়ের আমেজ শুরু হয়ে গেছে। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। একমাত্র মেয়ের বিয়ে, তাই অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে।
সেজুতির মা, কোথায় তুমি? সকাল থেকে তোমাকে দেখছি না। আমি কি আর তোমার মতো বসে আছি? কত কাজ আমার। আত্মীয়দের তো তুমি দেখাশোনা করছো। কি বলার জন্য ডেকেছো সেটা বলো। কি জন্য আর ডাকবো? তোমার মেয়ের সাজাগোজা কতদিন সেটা দেখে আসো। হ্যাঁ দেখছি, আমার সব খেয়াল আছে। সেটা থাকলেই ভালো। এটা বলে রবিউল সাহেব অন্যদিকে চলে গেল আর সেজুতির আম্মু তার রুমে আসলো। সেজুতিকে সাজানো হচ্ছে। বাহ, আমার মেয়েটারে অনেক সুন্দর লাগছে লাল বেনারসি শাড়িতে। কাফনের কাপড় এর থেকে অনেক সুন্দর। এইসব বলতে নেই মা। তো কি বলবো? তোমরা আমার সাথে যেটা করছো। আমার হাতে কিছুই নেই, সব তোর বাবার কাছে। মাহিম যদি একটু সুস্থ হতো তাহলে আমি এই বিয়ের মত দিতাম না। আর বাবা যদি আমাকে কসম না দিত তাহলে দেখে নিতাম। আমি যেন তোরে কোনোভাবেই সাহায্য না করতে পারি, এই জন্যই তোর বাবা আমাকেও কসম দিয়েছে। মা, আমি মাহিমকে ছেড়ে কীভাবে অন্য কারো চিন্তা করতে পারি বলো? আল্লাহর উপরে ছেড়ে দিয়ে সব মেনে নে। সেজুতিকে আরও কিছু বলে চলে গেল। আবির নিজের বাসায় রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তখন তার একটা কথা মনে পড়ে গেল, এর জন্যই কাউকে কল করলো। সাথে সাথে রিসিভ হলো। শোন, তোমাকে প্রতিদিন যে মেডিসিন দিচ্ছি ওটা পুশ করবে মাহিমের শরীরে। কিন্তু কোনো সমস্যা হয় যদি আমার? কোনো সমস্যা হবে না। ওই ইঞ্জেকশন পুশ করলে কেউ বুঝতে পারবে না যে কীভাবে মরছে। স্যার, আমার টাকাটা সঠিক সময়ে দিয়ে দিয়েন, তাহলে আমি দেশ ছেড়ে চলে যাব। ঠিক আছে, চিন্তা করতে হবে না। আবির ফোন কেটে দিয়ে মনে মনে বলতে লাগলো, মাহিম তুই এবার শেষ। অনেক পড়েছিলি সেজুতির কাছে। আমি চাই না তুই বিয়ের পর আমার ঝামেলা করতে পারিস, তাই বিয়ের আগে তো সে শেষ করে দিব। কি ভাবছোস আর এইভাবে হাসছিস? রাকা এসে জিজ্ঞেস করলো। তেমন কিছু না, একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই জন্য। বুঝতে পারছি, বিয়ে সবার জীবনে আসে। যাই হোক, বিয়ের পর যেন আর কাজ থেমে না থাকে। একটুও না, কাজ একদমই চলবে। গুড। এখন চল বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি গেলে তো আমার কাজটা হবে, আর কাজটা হলে আমার স্বপ্ন পূরণ হবে। এক ধাপ এগিয়ে যাব। রাকা মনে মনে বলল। বিয়ে বাড়িতে 4 জন বন্ধু চলে আসলো। সেজুতির সাথে দেখা করে তারা সান্ত্বনা দিয়ে মাহিমের সাথে একটু দেখা করে নিচে চলে আসলো। রবিউল চৌধুরীর কথা মতো সবকিছু দেখাশোনা করতে লাগলো। কিছু সময় পর বরযাত্রীর লোক চলে আসলো। খুব ভালোভাবে আপ্যায়ন করে নিল। বরের আসনে আবির বসে আছে। একটু পর রাজু আর মারুফ সেজুতিকে নিয়ে আসলো। রাকার আবিরের সাথে কথা বলে একটু অন সাইডে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো আগে থেকে একজন দাঁড়িয়ে আছে। আরে বাবা, তুমি এখানে কেন? তোমার বান্ধবী তো বিয়ের যায় ভেতরে। না আঙ্কেল, ভিতরে আমার জন্য বন্ধ আছে। ও আচ্ছা। রাকা হাঁসফাঁস করতে লাগলো। তা দেখে নাফিস বলল, আঙ্কেল আপনি কিছু বলবেন? না। কিছু সময় অপেক্ষা করার পর রাকা কাউকে ফোন দিল, কিন্তু ফোন নাফিসের বেজে উঠল। রাকা অন্য কিছু ভেবে অন্য দিকে গেল। হ্যালো, কোথায় তুমি? আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমিও তো ওইখানেই। একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওটা কি তুমি? রাকা ফোন কেটে দিল। নাফিসের কাছে এগিয়ে আসলো। E0976 জোকা কিং। ইয়া। সিক্রেট কোড দিয়ে নিজেদের পরিচয় হয়ে গেল। আপনার সাথে পরে কথা হবে, আগে তাড়াতাড়ি আমাদের কাজে সেরে ফেলে। তুমি ঠিক বলেছো। রাকা কাউকে ডাকলো, নাফিসও কাউকে ডাকলো। দুজনের লোক সুটকেস নিয়ে আসলো। এইখানে সব থেকে উন্নত মানের ড্রেস আছে। আর এখানে অর্ধেক টাকা আছে আর অর্ধেক চেক আছে। না ঠিক আছে। দুজনের কথা কাজ একজন দেখে ফেললো, আর সেটা হলো রাজু। সে ভাবতেই পারেনি যে নাফিস এমন করবে। নাফিসের মাঝেও কিছু থাকবে। রাজু ফোন করে নিজের টিমকে ডাকলো, তারপর নিজের কাজ করতে লাগলো। সবাই কবুল বলার জন্য সেজুতিকে বলতে লাগলো, কিন্তু সেজুতি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। রাজু কিছু না বলে নাফিসের কাছে গেল। এইসব না করলেও পারতিস। কিসের কথা বলছিস? কিছুই বুঝতে পারছি না। এটা বলে রাজু ফোন বের করে একটি ভিডিও দেখালো, যাতে নাফিস আর রাকার কাজকর্ম ভিডিও করা ছিল। নাফিস এগুলো দেখে অবাক হয়ে গেল, কিন্তু তার মুখে কোনো চিন্তা দেখা গেল না। কিছু সময় পর কমান্ডো
এসে ভরে গেল বাড়িতে। যা দেখে রবিউল অবাক হয়ে গেল। এসব কি হচ্ছে? সেজুতি উঠে এসে বলল, যা হচ্ছে হতে দাও বাবা, এই সময়ের অপেক্ষায় ছিলাম। আমি এমনি এমনি বিয়ের জন্য তৈরি হইনি। সেজুতির কথা মতো বিয়ে বাড়ির সব লোক চলে গেল। অন্যদিকে নার্স মাহিমের রুমে গিয়ে একটা ইঞ্জেকশন পুশ করতে গেল, কিন্তু হঠাৎ সে এমন কিছু দেখলো যাতে খুব ভয় পেয়ে গেল। সাথে সাথে ইঞ্জেকশন নিচে পড়ে গেল তার হাত থেকে। আমি কিছু করি নাই, সব কিছু আবির স্যার করছে। কেউ কিছু বলার আগেই নার্সটি ভয়ে সবকিছু গড়গড় করে বলে দিতে লাগলো। বাড়ির মাঝে কিছু সময়ের মাঝে ফাঁকা হয়ে গেল। রাত 11টা, চারপাশে সব ছমছম। রবিউল ইসলাম কিছু বুঝতে পারছেন না। সেজুতির মা একপাশে বসে আছে। এখানে আবির, তার বাবা, রাকা আর মারুফ ও বন্ধুরা। এটা কি নাফিস? তুই কেন এই সব ড্রাগসের কাজ করতে গেলি? রাজু চিৎকার করে বলল, বন্ধু, চিৎকার করতে হয় না, আমাকে রেখে আগে অন্যদিকে দেখ। আগে তুই বল, এমন কেন করলি? বলতে পারবো না। এবার রাজু একটা রাইফেল নিয়ে নাফিসের মুখে মারলো। সাথে সাথে মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। নাফিস চিৎকার করে মুখে হাত দিল। ও রাজু, এটা কি করছিস? মারলে সব সমাধান হবে না। তোরা যে এত ছদ্মবেশে আগে জানতাম না। একজন এক এক রকম। এখনো বড় চমক বাকি আছে। শেষে আবির এই সব সহ করতে না পেরে নিজের সকল লোকদের ডাকছিল, যারা কিছু সময়ের মাঝে চলে আসলো। আর রাজু অফিসারদের ঘিরে ধরলো। অনেক সহ্য করছি, আর না, এবার সবাইকে বন্দুক নামাতে কর, নাহলে সবার খুলে উড়িয়ে দিব। আবিরের কথা শুনে দেখলো চারপাশে অনেক লোক। এটা দেখে রাজু ইশারা করে বলল বন্দুক নামিয়ে রাখলো। তোমার সাহস কম না আমার নতুন পার্টনারকে মারার জন্য? এটা বলে রাকা রাজুকে মারতে লাগলো, যা দেখে নাফিস বলল, আমার বন্ধু ভুল করেছে, আমি দেখব, আপনাকে কিছু করতে বলিনি। ঠিক আছে রাকা, তোরে আমি ছাড়বো না। বয়েস, সবাই বন্দুক ফেলে দাও। নিয়ম বলল, কিন্তু তার কথা কেউ শুনলো না। হা, তোর সব লোক এখন আমার। তাছাড়া যারা তোর বিশ্বাস তাদের মেরে দিয়েছি আর টাকা দিয়ে কিনে দিয়েছি। আবে, এসব কি হচ্ছে? কি হচ্ছে শুধু দেখে যান। কি এসব চলছে তোদের মাথায়? এটা বলে রবিউল ইসলাম এগিয়ে আসতে লাগলো, কিন্তু তার পায়ে একটা গুলি এসে লাগলো। বাবা। সেজুতি আর তার মা এগিয়ে আসলো। রবিউলের কাছে দুজন ব্যস্ত হয়ে গেল। আবির, আমার কাজ এখানে হয়ে গেছে, আমি যেতে চাই। সেটা বললেই হবে না, তুই আজ এখানে মরবি। দেখো বোকা ছেলে, বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এখনো মরিয়া হয়ে আছে, কিন্তু সেটা হবে না। আমার লোক না, আমি নিজেই তোমাকে মেরে দেশ ছাড়বো। রাকা আবিরের কাছে এসে বন্দুক নিল। যখনই নিয়ামকে মারতে যাবে তখনই চারপাশ থেকে গুলি চলতে লাগলো। কিছু সময়ের মাঝে আবিরের সব লোক মাটিতে পড়ে গেল। কি হলো কিছু বুঝতে পারলো না। অন্ধকার থেকে 4 জন বেরিয়ে আসলো, যাদের গায়ে রকস্টার সিটি পোশাক, আর তাদের গায়ের উপর ক্রু অফ এনকে লেখা। রাকা বুঝে গেল এটা কার লোক, কিন্তু তারা এখানে আসবে কেন বুঝতে পারলো না। 4 জন এসে নাফিসের পাশে দাঁড়ালো আর নাফিসকে তার কোট পরিয়ে দিল। সবাই অবাক হয়ে গেছে। নাফিস মুচকি এসে নিজের কোমর থেকে বন্দুক বের করলো। জোকার কিং, চিনতে পারছি। রকস্টার সিটি বাদশা এনকে এর ডান হাত। এনকে, তার মানে তুমি? প্ল্যান করে তোর দেশে আনা, শুধু নিয়মের জন্য, না হলে তোর মতো। নাফিসের কথা শুনে এখানে যারা ছিল সবাই অবাক হয়ে গেল। নাফিস খেয়াল করলো এমপি পালাচ্ছে, তাই কোনো কথা ছাড়াই শুট করে দিল। বাবা। ডেকে লাভ নেই, সে উপরে চলে গেছে। এসব কি? মানুষ মারতে তোর হাত কাঁপছে না? সবাইকে আইনের হাতে তুলে দে। আমরা কি বাহিরের লোক নাকি? মানে সবাই হলে বুঝতে পারবি। নাফিস গিয়ে রাকার সামনে দাঁড়ালো। তোর ইচ্ছে করলে আমি মারতে পারতাম, কিন্তু তুই মারবি আমার বন্ধুর হাতে। এটা বলে নাফিস নিয়ামকে বন্দুক দিল মারার জন্য। নিয়াম মুচকি হেসে এগিয়ে গেল, কিন্তু একজনের কথা শুনে তার পা থেমে গেল।
নিয়াম আর এক পা এগোলে সেজুতিকে আমি মেরে দিব। সবাই পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে সেই দিকে তাকিয়ে দেখলো মারুফ সেজুতির মাথায় বন্দুক ধরে আছে। সবাই অবাক, তাও অনেক, এমনকি নাফিসও। কি হচ্ছে? তুই বন্দুক নামা। তোদের নাটক আর দেখতে ইচ্ছে করছে না, দেখতে দেখতে বোরিং টাইম লাগছে, তাই সব শেষ করার পালা। তুই এমন কেন করেছিস? কেন করেছে আমি বলছি। মারুফ হলো আমার একমাত্র ছেলে, যে কিনা দেশ থেকে সব করতো, কিন্তু সে জানতো তার কাছে আমার সব শত্রু একসাথে বের হবে। রাকার কথা শুনে সবাই মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। মারুফ, এইসব কাহিনী তাড়াতাড়ি শেষ কর। ঠিক আছে ড্যাড, সরি বন্ধুরা, আমার ডিকশনারিতে ক্ষমা বলে কিছু নেই, তোদের মরতে হবে। আমরা ভাবতেও পারিনি যে আমাদের লিড দিত সে খারাপ হবে, তো এতটা। মারুফ হাসলো। মারুফ কাউকে ইশারা করলো, সাথে সাথে তার লোক এসে ভরে গেল, তাদের হাতে দামি দামি আর্ম। বয়েজ, সবাইকে গাড়িতে তুলে আমার আস্তানায় নিয়ে চলো। নাফিস, কিছু কর। আমার কিছু করতে হবে না, যা করার সঠিক সময় হয়ে যাবে। আবির এত সময় নিজের বাবার কাছে থাকলেও এখন উঠে এসে নাফিসকে মারতে লাগলো। 1 ঘন্টা পর বড় একটা গোডাউনে সবাইকে বেঁধে রাখা হয়েছে। মারুফ পায়ের উপরে পা তুলে বসে আছে। সেজুতিবাদে সবাইকে মারা হয়েছে, আর সেটা করেছে আবির। মারুফ, তোর বুক কাঁপছে না এদের মারতে, যারা তোর বন্ধু ছিল? একটুও না। আবির নিজের বন্দুক দিয়ে যেই নাফিসকে মারতে যাবে তখনই পেছন থেকে একটা বুলেট এসে আবিরের মাথায় লাগলো, সাথে সাথে পড়ে গেল। সবাই মনে করেছে আবির নাফিসকে মারছে, কিন্তু চোখ খুলে অন্য কিছু দেখলো। পিছনে তাকিয়ে দেখলো হুডি পরে একজন দাঁড়িয়ে আছে, আর তার পেছনে 6 জন। রকস্টার সিটি বাদশা, কিলার এমকে। বয়েজ ফায়ার। মারুফ বলার সাথে সাথে তার লোক কিছু করার আগেই এমকে এর লোক সবাইকে মেরে লাশ বানিয়ে দিল। রাকা ভয় পেতে লাগলো, কিন্তু কি করবে বুঝতে পারলো না। এমকে এগিয়ে আসলো, তার লোক সবাইকে খুলে দিল। শালা, আসতে এত দেরি করলি কেন? একটু বলেই তো জান বেরিয়ে যেত। সমস্যা নেই, জমের দোয়ার ঘুরে আসতিস। হ শালা, তুই তো নাটক করে যাবি। আরে না, তোরা বিপদে আর সঠিক সময় চলে আসছিল তাই। মারুফ, অনেক তো খারাপ কাজ করলি, এখন মরার জন্য তৈরি হ। তুই আমাকে কখনো মারতে পারবি না। আমি কি করতে পারি দেখ। এটা বলে এমকে রাকার বাহুতে গুলি করে দিল। মারবে? কাজটা ঠিক করলি না। আমি সবকিছু ঠিক করি, ভুল তুই করিস। তোর বুকের পাটা থাকলে মাস্ক খুলে ফেল। আরে ব্রো, সেটা তো হবেই। কিন্তু মারো, তুই চমকাবি না কেন? না, কারণ তাকে নিয়াম মারবে। এমকে কিছু না বলে নিজের মাস্ক খুলে ফেললো। মারুফ কেন এইখানে? নাফিস বাদে সবাই অবাকের শেষ পর্যায়ে। মাহিম, তুমি এভাবে? জান, সব কাজ শেষ করতে চলে আসলাম। ওগুলো জাস্ট নাটক। মারুফ, তুই এতদিন যে কাজ করেছিস সেটার কোনো ক্ষমা নেই। আস্তে আস্তে এমকে রেগে গেল। কেন সেটা এমকে ভালো জানে। কোনো মায়া দয়া ছাড়া মারুফকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিল। এটা কি করলি? ওরে মেরে ফেললি কেন? আমি কোনো কারণ ছাড়া কিছু করি না। এমকে, তুই আমার ছেলেকে মারছিস, আমি তোকে ছাড়বো না। রাকা কিছু করতে যাবে তার আগেই নিয়াম তাকে মেরে দিল। শয়তান, আজ তোরে মেরে আমি আমার প্রতিশোধ পূর্ণ করলাম। ধন্যবাদ মাহিম, মানে মিস্টার এমকে। রাজু এসে মাহিমের মাথায় বন্দুক ধরলো। এটা দেখে এমকের লোক কিছু করতে যাবে তার আগেই মাহিম নিষেধ করে দিল। তুই এইসব ছেড়ে ভালো হয়ে যা, তাহলে আমি সরকারের কাছে কম শাস্তির সুপারিশ করব। রাজু, প্রশাসন কিছুই করতে পারবে না, তাছাড়া সরকার তো মাহিমের মতোই। কিছু সময় পর সৈকত সহ তার ফোর্স এসে উপস্থিত হলো। খবরটা রাজু দিয়েছে। সৈকত এসে মাহিমকে দেখার সাথে সাথে স্যালুট করলো, যা দেখে রাজু অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনি? বন্দুক নামাও। তুমি জানো তুমি কার মাথায় বন্দুক ধরে আছো? হ্যাঁ স্যার, রকস্টার সিটির বাদশা দ্য কিলারের। না, তুমি যার মাথায় বন্দুক ধরেছ সে হলো বাংলাদেশের সামরিক বাহিনী হেড
যারে সবাই এক নামে চিনে, মিস্টার রহস্যময়। রাজু পরিচয় পেয়ে নিজেই স্যালুট দিল। মাহিম মুচকি হেসে ইশারা করলো, তাতেই সবাই বুঝে গেল কি করতে হবে। মাহিম এবার সেজুতির সামনে গেল, দেখলো সেজুতি কান্না করছে। এই পাগলি, কাঁদছো কেন? তুমি এতদিন আমাকে কষ্ট দিয়েছো তাই। সব কষ্ট ভুলিয়ে দিচ্ছি, চলো। যাবো না। মাহিম সেজুতিকে একটা সুন্দর করে কপালে চুমু এঁকে দিল। ভালোবাসি তোমাকে প্রিয়। আমিও তোমাকে অনেক ভালোবাসি। দুইজন লং জার্নিতে গেল, আর মান অভিমান যাই থাকুক না কেন মিটিয়ে নিল। ভবিষ্যৎ সুন্দর সংসার করবে ইনশাল্লাহ। কয়েকদিন পর তাদের বিয়ে। লেখকের পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হলো, চলে আসবেন। এরই মাঝে ইনোসেন্ট রকস্টার স্টোরি চ্যাপ্টার ক্লোজ করে দিলাম। সমাপ্ত।